কোনো অপদেবতা বা শয়তান গ্রামের ভাষায়, তো ওর ওয়াইফের মধ্যে ভর করে, পজেসড হয়। কেউ মানতে চায়নি। সেটার জন্য আমরা একটু এক্সপেরিমেন্টই করতে চেয়েছিলাম, করতে গিয়ে না বিপদে পড়েছিলাম। একদম সত্যি কথা। গ্রামে থাকে, এসছিল যখন, তখন অদ্ভুত রকম আচরণ করছিল ওয়াইফ। আমরা সেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকে এই যে 5টা তত্ত্বের যে ব্যালেন্স রয়েছে, সেই ব্যালেন্সটা কোনোভাবে যদি ডিসব্যালেন্স হয়, সেই কারণে কি কোনোভাবে পজিশন হয়? ফ্রিকোয়েন্সি লেভেলে যদি এই ভাবনাতে প্রবলেম আসে, তখন আমাদের মধ্যে নেগেটিভ এন্টিটিগুলো বা নেগেটিভ ফ্রিকোয়েন্সিগুলো সেই শরীর দখল করার চেষ্টা করে। এইবার যদি আমি সাইকোলজিক্যাল দিক থেকে বলি, যাদের ইমোশনে প্রবলেম আছে, দুঃখ পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, তাদের জলতত্ত্বের প্রবলেম আছে, তাদের বাড়িতেও জলতত্ত্বের প্রবলেম থাকবে। অনেক দিন ধরে তোমার ইমোশনাল সাপ্রেশন চলছে, তোমার বাড়িতে জলের প্রবলেম থাকবেই থাকবে। তো ধীরে ধীরে যখন জানতে পারলাম, যে নিয়ে এসেছিল সেই দাদা, সেও মেয়েটির সাথে ফিজিক্যাল হয়েছিল, তার মামা মেয়েটির সাথে ফিজিক্যাল হয়েছিল, তার জেঠু মেয়েটির সাথে ফিজিক্যাল হয়েছিল, এবং এটি বিগত 3 বছর ধরে চলছে। 7 বছর বয়স বাচ্চা মেয়েটার, তুমি বলছো 4 বছর বয়স থেকে তার মামা, তার জেঠু এবং তার দাদা একদম তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করছিল 7 বছরের একটা বাচ্চা মেয়েকে। একদম। এটা মানুষ? কখনো কোনো হাতের লেখা দেখে চমকে উঠেছো? হ্যাঁ, প্রচুর আছে। কিরকম? সম্পর্কের ক্ষেত্রে সব থেকে বেশি ভালো কাজে লাগে হাতের লেখা। আমরা কিছু স্ট্রোকস আছে যেগুলো দেখলেই আটকে উঠি। একটা স্ট্রোকস আছে, শশাঙ্ক বলি আমরা তার নাম। যদি আমি কারোর লেখার মধ্যে শশাঙ্ক পাই, আমরা সঙ্গে সঙ্গে বলে দিই যে এর সাথে সম্পর্ক করা। হ্যালো ইন্দ্রদা, ওয়েলকাম টু কৌশবের আড্ডা। থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। তোমার ব্যাপারে যখন জানলাম, তোমার সাথে আমাদের এই পডকাস্ট করার আগেও দেখা হয়েছে 1-2বার, সেই সময় তোমার থেকে যা যা তথ্য জেনেছি, যা যা ডিসকাশনস হয়েছে আমাদের মধ্যে, এই যে পৃথিবী বলো, এই যে জীবন বলো, সেটা একটা পার্সপেক্টিভ থাকে, সেই পার্সপেক্টিভটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, শিফট করে গেছে। অ্যান্ড আমার মনে হয় যে এই পার্সপেক্টিভগুলো মানুষের সামনে আসা দরকার, অ্যান্ড আস্তে আস্তে আমরা সেটা নিয়ে আসবো। এখানে জানিয়ে দিই, যারা ইন্দ্রায়ুদ্দাকে চেনেন না, ইন্দ্রায়ুদ্দা হচ্ছেন স্পিরিচুয়াল সাইকোলজিস্ট, গ্রাফোলজিস্ট। কি বলবো সেটাই কম হয়ে যাবে এখানে। যাই হোক, আজকে আমাদের মূল বক্তব্য সেটা হচ্ছে তোমার থেকে একটা ঘটনা জানবো, যে ঘটনাটা আমি একটুখানি হয়তো জানি, আপাতভাবে সেটা জানার পর আমার শরীর শিরশির করে উঠেছে। তো ইন্দ্রয়ুদ্দা, কি ঘটেছিল একটু যদি বলো। খুব পরিচিত ঘটনা, কিন্তু অন্য রকমভাবে ঘটেছিল। যেহেতু আমি একজন স্পিরিচুয়াল সাইকোলজিস্ট, প্রফেশনে একজন বৈজ্ঞানিক বলতে পারো, তাই কমনই একটা ঘটনা তোমাকে শোনাচ্ছি। আমি তখন প্র্যাকটিস করি একটি সংস্থাতে। আমাদের কাছে প্রচুর পেশেন্টসরা আসে, অদ্ভুত রকমের পেশেন্টসরা আসে, যারা বিভিন্ন রকমের মানসিক সমস্যা নিয়েই আসে বেশিরভাগ ক্ষেত্রে। সেখানে একটি বৈচিত্র্যময় সমস্যার কথা আমি তোমাকে বলছি। স্বামী স্ত্রী এসেছিল, হাজব্যান্ড ওয়াইফ, বেশি বয়স না, 45 এর নিচে হাজব্যান্ডের বয়স, ওয়াইফ একটু অল্প বয়সী, গ্রামে থাকে। এসছিল যখন, তখন অদ্ভুত রকম আচরণ করছিল কি ওয়াইফ। সেই আমাদের মূল পেশেন্ট ছিল। আমরা দেখে চট করে বুঝতে পারিনি এই আচরণটা এমন এক ধরনের আচরণ আমরা গ্রামের দিকে শুনেছি ভর হয়। খুব কমন জিনিস। এখন মানুষের ওপরে কোনো দেবী দেবতা বা অপদেবতা যারা রয়েছে তারা ভর করে। তো সেরকম ভরের গল্প তো আমরা ছোটবেলা থেকে ঠাকুমা দাদু এদের কাছ থেকে তো শুনে এসেছি, কিন্তু নিজের চোখে দেখা এরকম একজন মানুষ, তিনি চিকিৎসার জন্য এসছেন, আমরা তাকে চাক্ষুষ করেছি। প্রথমে কেউ মানতে চায়নি, মানে আমাদের ক্লিনিকে যারা ছিল, আমার কলিগস বলো, আমার স্যারেরা বলো, কেউ মানতে চায়নি। সেটার জন্য আমরা একটু এক্সপেরিমেন্টই করতে চেয়েছিলাম, করতে গিয়ে না বিপদে পড়েছিলাম। একদম সত্যি কথা। তার হাজবেন্ড বারবার বলে যাচ্ছে যে উনি এমন একটি অসুবিধার মধ্যে ভুগছেন
যে কোনো ওনাদের যেটা ধারণা কোনো অপদেবতা বা শয়তান গ্রামের ভাষায়, তো ওর ওয়াইফের মধ্যে ভর করে, পজেসড হয়। এবং আমরা জানি পজেশনের 4টি স্তর হয়। এই মুহূর্তে ওনার পজেশনস 3 নম্বর স্তরে এসে আটকে রয়েছে। 4টে স্তর যদি একটু বলো। একদম। প্রথমে যেটা হবে, তোমার মধ্যে আনইজি ফিল হবে, তুমি বুঝতে পারবে যে তোমার আশেপাশে কিছু একটা আছে, এটার উপস্থিতি তোমাকে জানান দেওয়ার চেষ্টা করবে, এটা বুঝতে পারবে। সেকেন্ড মানে এটাকে ইনফেস্টেশন বলে কি? হ্যাঁ, সেকেন্ড স্টেজে গিয়ে তোমার যেটা মনে হবে, অদ্ভুত ধরনের ঘটনা তুমি চাক্ষুষ করবে। হয়তো কিছু দেখলে, হয়তো কিছু তোমার সাথে ঘটলো, সেটা শব্দ হতে পারে, সেটা অনেক সময় দেখবে শরীরের মধ্যে আঁচড় আসে, পিঠের দিকে বা বুকের দিকে, হাতে, সেই আঁচড়গুলো হতে পারে। অনেক সময় আমরা দেখেছি যে ঘুমের মধ্যে আমরা হাঁটা চলা করতে শুরু করি, এবং এই হাঁটা চলা নর্মাল কোনো ক্লিনিক্যাল প্রবলেম নয়, এটা খুব গভীর, মানে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে গেল যে জায়গায় সে এর আগে কোনোদিনও যায়নি। তো এই ঘটনাগুলো সেকেন্ড ফেজে হয়, ম্যানিফেস্টেশন। হ্যাঁ। থার্ড ফেজে যেটা হয় সেটা হচ্ছে তোমার অদ্ভুত রকমের আচরণ করা এবং বিকৃত আচরণ, ভয়ঙ্কর রকমের বিকৃত আচরণ। যেই ঘটনাটার কথা আমরা বলছি, সেই ঘটনাটাকে ওই যে বললাম উস্কে দেওয়ার ঘটনা, তো আমরা এগুলোকে বিশ্বাস করতে চাই না প্রথমত। তো ওনার হাজবেন্ড বারবার বলে যাচ্ছেন যে উনি এমন একটা স্তরে এসে আটকে রয়েছেন যে সবাই ভয় পেয়ে যাচ্ছেন, ওনাকে বাঁচানো যাবে না। গ্রামের অনেক ওঝা, গ্রামের দিক তো এরকম অনেক তান্ত্রিক ওঝা বা যাই বলো না কেন, তাদের দেখানো হয়েছে, কেউ কিছু করতে পারেনি, তাই শহরে নিয়ে এসে চিকিৎসা করানো হচ্ছে। মানে অবসেশনের ফেজে রয়েছেন থার্ড স্টেপে। আমরা প্রথমে তার অনেক রকমের কেস স্টাডি নিলাম, তাতে কোনো কিছুই চোখে পড়লো না, মানে ক্লিনিক্যাল আমাদের যেরকম ক্লিনিক্যাল বেসিসে হয়। তো তারপরে একটু টেস্ট করার জন্য বিভিন্ন রকমের টেস্টিংয়ের জন্য পাঠানো হলো, টেস্টিংও নর্মাল এসেছিল। তারপরে যেটা করতে বলা হলো সেটা আমারই একটুখানি সাহসিক অ্যাপ্রোচ যেটা বলতে পারো। আমি বললাম দেখি একবার। তো ওনাকে একটুখানি উস্কানো হলো, উনি প্রচণ্ড রেগে গেলেন, চিৎকার করতে শুরু করলেন, এবং উনি যেটা করেন সেটা হচ্ছে উনি পজেসড হলে জ্বলন্ত কয়লা মুখে নিয়ে গিলে ফেলেন। জ্বলন্ত কয়লা মুখে নিয়ে গিলে ফেলে? জ্বলন্ত কয়লা মুখে নিয়ে গিলে ফেলেন, তাতে ওনার কোনো প্রবলেম হয় না, মানে আমরা টেস্টিং করিয়ে দেখেছি ওনার কিছু অসুবিধা হয়নি। সায়েন্টিফিক্যালি পসিবল এট অল? জ্বলন্ত কয়লা মুখে নিলে তো জিভ পুড়ে যাবে। কিন্তু উনি করেছেন আমাদের চোখের সামনে, একদম নিচেই চায়ের দোকান ছিল, উনুনে চায়ের করা হয়, ওখান থেকে কিছু কয়লা ওনার জন্য নিয়ে আসা হয়, ওনাকে জানানো হয় না, এবং ওনাকে প্রচণ্ড রকমভাবে ইভোক করা হয়। হঠাৎভাবে ইভোক হয়ে যাওয়ার পরে ওনার চোখ মুখ উল্টে, মানে একটা বিদিগিচ্ছিরি অবস্থা সেখানে, এবং হঠাৎ করে ওনার সামনে যখন কয়লাগুলো রেখে দেওয়া হয়, তো উনি একদম টপাটপ করে নিয়ে মুখে দেন এবং গিলতে শুরু করেন জ্বলন্ত কয়লা। তাতে কিছু জায়গায় হার্ম হয়, জিভ ঠিপ পুড়ে যায় বা অনেক গলার ইনফেকশনস হয়, কিন্তু ওই ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে যান। আমরা সেখানে প্রত্যেকটা মানুষ, 3 জন মানুষ ছিলাম, 2 জন সিনিয়র লোক ছিলেন, প্রত্যেকে কি হলো ব্যাপারটা। তারপরে তো তার চিকিৎসা হয়। ওই ঘটনার পর থেকে আমার দৃষ্টিভঙ্গি বদলে যায়, আমি আরও ইনভেস্টিগেশন শুরু করি, জিনিসটার পেছনের যে বিজ্ঞান আছে সেটাকে নিয়ে আরও জানার চেষ্টা করি, এবং তাতে যেই জিনিসগুলো আমরা জানতে পারি সেটা একদম আমরা যেটাকে হাড় হিম করে দেওয়া যে ব্যাপারগুলো বলি না, সেটাই, বিশেষ কিছু নয়। আমাদের এর পেছনে যে বিজ্ঞান, বেসিক্যালি আমরা বলি ভর হলে সেখানে হ্যালুসিনেট করে মানুষ, এবং তার উপরে এক্সট্রা কোনো জিনিস বা বলতে পারো কোনো স্পিরিট ভর করে বা তার শরীরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, এটাই আমরা জানি। কিন্তু তার সাথে সাথে এই যে জিনিসগুলো হয় তার একটা প্রামাণ্য আমাদের অলরেডি বিজ্ঞান করে দিয়ে গেছে, সেটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। একদম, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সবটাই ফ্রিকোয়েন্সি, এটা বিজ্ঞান আবিষ্কার করেছে। রিসেন্টলি জেনিভাতে যে তোমার গড পার্টিকেলের ওপরে রিসার্চ হয়েছিল, সেখান থেকেও প্রুভড হয়েছে
সমস্ত কিছু ফ্রিকোয়েন্সির ওপরে বেস করে তৈরি হয়েছে। সব কিছুর ফ্রিকোয়েন্সি আছে, তোমার আমার সব কিছুর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সি দিয়ে সব কিছু চলছে। যখন এরকম কোনো পরিস্থিতি আসে তখন আমাদের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়। আমি যদি রেগে যাই, আমার যে এখন নর্মাল ফ্রিকোয়েন্সি আছে সেটা বেড়ে যাবে বা কমে যাবে। তোমার মধ্যে যদি কোনো কামনেস আসে বা কুলনেস আসে, তোমার ফ্রিকোয়েন্সি কমে যাবে। এই ফ্রিকোয়েন্সি যখন পরিবর্তন হয় তখন যদি আশেপাশে অন্য কোনো ফ্রিকোয়েন্সি তোমার ফ্রিকোয়েন্সিকে অ্যাটাচড করে বা অ্যাটাক করে, ফ্রিকোয়েন্সি দুটো সেম হয়ে যায় যদি সেম নয় ডিফারেন্ট যদি হয়, তখন বিজ্ঞানের সূত্র অনুযায়ী কমজোরি ফ্রিকোয়েন্সি প্রভাবিত হয় হচ্ছে শক্তিশালী ফ্রিকোয়েন্সি দ্বারা। ওকে ওকে ঠিক আছে। তো যেহেতু ভদ্রমহিলাটি বয়স কম এবং শান্ত প্রকৃতির, উনি যেই এরিয়াতে থাকতেন ওনার ছোটবেলা থেকে ওনার ওপরে অত্যাচার হতো। তাতে কি হয়, ওনার যে ফ্রিকোয়েন্সি সহ্য করার ক্ষমতা সেটা মারাত্মক রকমের ডাউনে চলে যায় এবং ওনার আশেপাশে যে নেগেটিভ ফ্রিকোয়েন্সিস যেগুলোকে আমরা ক্ষতিকারক শক্তিশালী ফ্রিকোয়েন্সি বলি, সেগুলো ওনার উপরে হাবি হয়ে যায় এবং উনি ওগুলোকে অ্যাবজর্ব করতে শুরু করেন। ওই অ্যাবজর্ব করতে করতে ওনার এমন একটা কন্ডিশন হয় যে ওই অ্যাবজর্বেশনের মধ্যে দিয়ে ওনার মধ্যে একটা এরকম বিকৃতি তৈরি হয়। এর দুটো দিক হয়েছিল, এক তো এই ভরের একটা কন্ডিশন তৈরি হয়, সেকেন্ডলি যেটা হয়েছিল নেগেটিভ বলো আর পজিটিভ বলো, ফ্রিকোয়েন্সি তোমার শরীরে যখন প্রবেশ করছে বা তোমার শরীরকে যখন অ্যাডপ্ট করছে, তখন তাকে তো থাকার জন্য একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন আছে, যাকে সিম্বায়োটিক বলি আমরা। তার জন্য তোমার শরীরকে অলরেডি হিল করে দেবে। ওকে ওকে, কারণ ওকে থাকতে হবে সেখানে। দ্যাটস ওয়াই ওই ভদ্রমহিলার যখন ওই কয়লাগুলো খেয়ে নিতেন, ওনার ক্ষতি সেই মুহূর্তের জন্য হতো কিন্তু খুব তাড়াতাড়ি হিল হয়ে যেতেন অদ্ভুত রকমভাবে। এই মুহূর্তে ব্যাঙ্গালুরু ইউনিভার্সিটিতে ওনার উপরে রিসার্চ হচ্ছে, যেটা কি করে পসিবল, হাউ ইজ দ্যাট পসিবল, এগুলো নিয়ে কাজ হচ্ছে, রীতিমতো কাজ হচ্ছে। মানে এটা অনগোয়িং কেস একটা। একদম। এই যে সিম্বায়োটিক রিলেশনশিপ বললে, আমি পজেস হওয়ার ব্যাপারটা নিয়েই বলছি যে আমাকে কোনো নেগেটিভ এনার্জি এন্টিটি ফ্রিকোয়েন্সি হোয়াট এভার দ্যাট ইজ, যার নামে ডাকি, পজেস করলো, তো আমার মধ্যে যে ফিজিক্যাল প্রবলেমসগুলো রয়েছে সেইগুলোকে হিল করে দিতে পারে, কারণ সে আমার বডির মধ্যে থাকতে চায়, রাইট? কিন্তু ইন্দ্রদা, অনেক এরকম পডকাস্ট করেছি যেখানে এরকম নেগেটিভ এন্টিটির মাধ্যমে অনেকে পীড়িত, তাদের অনেক এক্সপিরিয়েন্স শুনেছি। তো সেখানে একটা জিনিস খুব কমন আমি পেয়েছি, এরকম নেগেটিভ এন্টিটি আমাদেরকে তাদের সাথে তাদের ডাইমেনশনে নিয়ে যেতে চায়। তার জন্য আমাদের যে ফিজিক্যাল বডিটা রয়েছে সেই বডিটার ক্ষতি করতে চায়, যাতে মৃত্যু হয় এবং আমাদের স্পিরিটটা তারা তাদের সাথে নিয়ে যেতে পারে। তো তোমার সাথে তুমি যে কনসেপ্টের ব্যাপারে বললে, যে কনসেপ্টটা তুমি আমাদের জানালে, সেটার সাথে এটা অনেকটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? না, একদমই নয়। কারণ তুমি যেটা বলছো সেটা একদম ঠিকই বলছো, যে মৃত্যু না হলে তো, যেটাকে আমরা আত্মা বা স্পিরিট বলি, সেটা তো শরীরের বাইরে যেতে পারবে না। দেখো, এটা তখনই হয় যে আমার শরীরে কোনো ফ্রিকোয়েন্সি, যেটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি বলি আমরা, সেটা প্রবেশ করেছে এবং সে সেখানে থাকতে চায়, কারণ সে ওইখানটাকে অ্যাবজর্ব করেছে এবং তার মনে হয়েছে সে কমফর্টেবল এখানে। তার সাথে সাথে যদি তুমিও ওকে তোমার শরীর থেকে ডিনাই করার চেষ্টা করো বা বার করে দেওয়ার চেষ্টা করো, তখন কনফ্লিক্ট হয় আমাদের শরীরের মধ্যে। ওই কনফ্লিক্টটাই আমাদের ছটফট করায়, আমরা যন্ত্রণা পাই। যত বেশি তুমি চেষ্টা করবে যে তুমি ওকে তোমার শরীর থেকে বার করবে, তত বেশি ও তোমার শরীরকে অ্যাবজর্ব করার চেষ্টা করবে এবং তার জন্য যন্ত্রণা ভোগ করতে হবে, কারণ সে থাকতে চাইছে আর তুমি তোমার শরীরকে রাখতে দিচ্ছ না। এটা সত্যতা, কিন্তু বিজ্ঞানও বলেছে এই মুহূর্তে যদি আমাদের যে ঠান্ডা লাগে না, তাতে কি হয়, বাইরের ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলো আছে সেগুলো আমাদের শরীরে প্রবেশ করে, শরীর অটোমেটিক্যালি তার ইমিউনিটি সিস্টেম দিয়ে সেগুলোকে বাইরে বার করার বা ধ্বংস করার চেষ্টা করে। ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যে এই ফ্রিকোয়েন্সি লেভেলেও এইটা কাজ হয়। তো শরীর পছন্দ করে না অন্য কোনো ফ্রিকোয়েন্সি আমাদের শরীরে এসে প্রবেশ করুক, কিন্তু যেহেতু আমাদের ওই ফ্রিকোয়েন্সি ইমিউনিটি অনেক কম এবং তার ফ্রিকোয়েন্সি ইমিউনিটি অনেক বেশি, সেই জন্য যুদ্ধ হয় দুজনের মধ্যে, যে জিতে যায় সে শরীরকে অ্যাবসর্ব করে ফেলতে পারে। ওকে, আমি যেটা জানি তুমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছো, ইভেন সেটা নিয়ে তোমার মাস্টার্স, এবং
অনেকগুলো মাস্টার্স রয়েছে এবং ক্যালিফোর্নিয়াতে তুমি গ্রাফোলজি নিয়ে হুম। সাইকোলজি নিয়ে পড়াশুনো করেছো এবং এখন কন্টিনিউয়াস প্র্যাকটিসও করে চলেছো। ফুল অন সায়েন্টিফিক একটা কোর রয়েছে তোমার এবং তুমি দুর্গা মূর্তিও তৈরি করো। এবার আমার এই জায়গাটাতেই কনফ্লিক্ট চলে আসে, আমি নিজেও সায়েন্সের ছাত্র যেহেতু, যে কোনো জিনিসের যখন আমরা প্রমাণ পাই না তখন সেটার উপর বিশ্বাস থাকে না সাচ। বাট এই যে নেগেটিভ এন্টিটি যারা পজেস করছে, যারা আমাদের ক্ষতি করছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি তাদেরকে, তারা দেহ ধারণ করে, এগুলো কি সায়েন্টিফিক্যালি প্রুফ করা যেতে পারে? সায়েন্টিফিক প্রুফ আছে? একদম, রিসার্চ চলছে। তুমি একটুখানি ওয়েবসাইটে গিয়ে প্রচুর রিসার্চ এর ওয়েবসাইটস আছে, খোঁজ যদি করো দেখতে পাবে। যেমন একটি রিসার্চের কথা আমি বলি, এটা খুব কমন রিসার্চ, চায়না ইউনিভার্সিটি থেকে বেরিয়েছিল, যেটা তোমার হচ্ছে আমরা যেটাকে বলি ঘোস্ট ফ্রিকোয়েন্সি। তুমি যেই এন্টিটির কথা বললে যারা শরীর ধারণ করে, অ্যাকচুয়ালি শরীর তো ধারণ করতে পারে না, ওদের একটা নির্দিষ্ট কি বলবো, একটা অবয়ব প্রয়োজন হয়, শরীর বলবো না, একটা আকার বা অবয়বের প্রয়োজন হয়, তার জন্য ওদের একটা নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সির দরকার পড়ে। উদাহরণ দিয়ে যদি বলি, আমরা প্রত্যেকেই ছোটবেলাতে পড়েছি, সাউন্ড ফ্রিকোয়েন্সির কথা শুনেছি, যে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ অবধি মানব শরীর সেই ফ্রিকোয়েন্সিটাকে শুনতে পারে বা পারসিভ করতে পারে বা বুঝতে পারে। কিন্তু এর মধ্যে একটা ফ্রিকোয়েন্সি আছে, যেই ফ্রিকোয়েন্সিটা আমরা বুঝতে পারি না কিন্তু অনুভব করতে পারি, সেটা হচ্ছে 18 হার্টজ। এটাকে ইনফ্রাসাউন্ড বলে বা ঘোস্ট ফ্রিকোয়েন্সি বলে। কেন ঘোস্ট ফ্রিকোয়েন্সি নাম দেওয়া হয়েছে? ধরো যাদের ভর হচ্ছে, তাদের প্রথমে যেই ফিলিংসটা হয় যে আমার শরীরটা ভারী ভারী লাগছে, ঠিক আছে? শরীর ভারী এই কারণেই লাগে কারণ তোমার শরীরের মধ্যে অতিরিক্ত বা এক্সট্রা পরিমাণে কিছু চাপানো হচ্ছে প্রাকৃতিকভাবে। যদি কৃত্রিমভাবে হয়, যেমন আমরা জামা কাপড় পরি, যাই পরি না কেন, সেটা আমরা জানি বলে আমাদের প্রবলেম হয় না। কিন্তু প্রাকৃতিকভাবে এমন যদি কিছু হয় এবং যেটা যদি আমাদের জ্ঞানের বাইরে থাকে, তখন আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয় যে কী হচ্ছে। এই 18 হার্টজ ফ্রিকোয়েন্সির লেভেল বা এর যে বাউন্সটা এতটাই, আমাদের শরীর অনুভব করতে পারে কিন্তু বুঝতে পারে না। যখন কোনো কিছু তুমি বুঝবে না, তখন সেটা নিয়ে তোমার মাথার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন তৈরি হবে। এবং এটাকেই যখন তুমি চাইবে যে ওই শরীরের ফ্রিকোয়েন্সি অলরেডি কাজ করা শুরু করে দেয়, তখন কি হয়, এই জিনিসটা আমাদের শরীরের থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে, যুক্ত হতে থাকে, কিন্তু আমরা চাই বের করে দিতে। এটাই তখন আমাদের মধ্যে হাবি হয় এবং যুদ্ধটা চলতে থাকে। এবার সব থেকে বড় জিনিস, আমাদের আশেপাশে সবসময় এই ফ্রিকোয়েন্সি চলছে, সবসময়। ধরো এসি চলছে, নতুন এসি কিনেছো, সাউন্ড কম হয়, নতুন এসি থেকেও কিন্তু 18 হার্টজের ফ্রিকোয়েন্সি বেরোতে পারে। ঘোস্ট ফ্রিকোয়েন্সি নাম দেওয়া হয়েছে ইনফ্রাসাউন্ড। আর ফ্যান নিভিয়ে দিলে, নেবানোর কিছুক্ষণ পরেও কিন্তু ইনফ্রাসাউন্ড হতে পারে। তুমি পেন নিয়ে বসে আছো হাতে, কিছুই করছো না, জাস্ট পেনটাকে নাড়াচ্ছ, অনেকের স্বভাব থাকে না, তখন এই ফ্রিকোয়েন্সি তৈরি হতে পারে। তখন তোমার মনে হবে তোমার আশেপাশে কে যেন তোমাকে লক্ষ্য করছে, কেউ আছে তোমার ঠিক পিছন দিকে দাঁড়িয়ে রয়েছে, তোমার ঠিক পেছনে এসে ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস দিচ্ছে, বা একা রাস্তা দিয়ে যখন তুমি চলে যাচ্ছ তখন মনে হবে কেউ তোমায় ফলো করছে। এগুলো আর কিছুই না, এগুলো ঘোস্ট ফ্রিকোয়েন্সি। এটা কি আদৌ কোনো নেগেটিভ এন্টিটি না? না, এটা নেগেটিভ নয়, এটা একটা এন্টিটি। নেগেটিভ আমরা তখনই বলি যখন ওই এন্টিটিটাকে তুমি পারমিট করছো তোমার সাথে নিয়ে আসতে, তখন আমাকে ক্ষতি করছে, তাই জন্য আমার কাছে নেগেটিভ। এবার যেহেতু তুমি নিয়ে এসছো ওকে, সে থাকতে চাইবে তোমার সাথে, এবার তোমার শরীর মেনে নেবে না, তখন তোমার মনে হবে ওটা ক্ষতি করছে। খুব সিম্পলিফাইড হয়ে গেল ব্যাপারটা। মানে এই যে 18 হার্টজ ঘোস্ট ফ্রিকোয়েন্সি বলছি, ধরো নর্মাল সাউন্ড তো শুনতে পাচ্ছি, ইনফ্রাসাউন্ডে চলে এলো, ইনফ্রাসাউন্ড মানেই কি ভূত? 18 হার্টজ, এটা কি ভূত, প্রেত, অপদেবতা, হোয়াট ইজ ইট? তুমি সাউন্ড বলছো, সাউন্ড ওয়েভের একটা পোর্শন বলছো, এটা কি আমরা পারসিভ করছি অ্যাজ আ ভূত প্রেত, নাকি এটাই অ্যাকচুয়ালি ভূত প্রেত? দেখো, আমরা ইনফ্রাসাউন্ডকে পারসিভ করতে পারি না, প্রথম কথা। যেটা হয়, ওই সাউন্ড ফ্রিকোয়েন্সিটা আমাদের শরীরের কোষ নষ্ট করে।
ব্রেনের যে নিউরন আছে তার প্যাটার্ন নষ্ট করে, তোমার বোঝার শক্তিকে নষ্ট করে, এবং বারবার তোমাকে এমন কিছু বুঝতে বাধ্য করে যেটা অ্যাকচুয়ালি সেখানে উপস্থিত নেই, তুমি ভুল বুঝছো। আর যত বেশি তুমি ভুল বুঝবে বা সন্দেহ তৈরি হবে, তত তোমার মধ্যে মনে হবে যে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে যেটা আমি মানে বুঝতে পারছি না। বিজ্ঞান তো এই কারণেই বিশেষ জ্ঞান, মানে বুঝে গেলে তখন আমরা রিল্যাক্স হয়ে যাই, যখনই মানে বুঝি না তখনই সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক কল্পনা তৈরি হয়। এই ফ্রিকোয়েন্সিটা শরীরের ক্ষতি করে, এই ফ্রিকোয়েন্সিটা আমাদের বোঝার কোনো ক্ষতি করে না, কারণ আমরা বুঝতে পারি না। যেহেতু নিউরন সিস্টেমের যে কাজ, চ্যানেলিংয়ের যে কাজ, সেটাকে ক্ষতি করে বা তার যে স্বাভাবিক কাজকর্ম করার পদ্ধতি সেটাকে প্রভাবিত করে, সেই জন্য আমাদের মধ্যে কিন্তু অনেক রকমের সন্দেহ হয়, যেটাকে আমরা ডেলিউশন বলি। ঠিক আছে, এই ডেলিউশন থেকে অতিরিক্ত যদি হয়ে যায় তখন সেটা হ্যালুসিনেশনস হয়, আমরা দেখতে পারি। ঘোষ ফ্রিকোয়েন্সির ব্যাপারে বললেন 18 হার্টজ, হুম। এরকম একটা ঘট ফ্রিকোয়েন্সিও আছে তাই না? সবকিছুরই একটা বিপরীত থাকে, হুম। ভালো হলে তার আমি খারাপও সেই থাকবে। জন্যই করলাম। নিশ্চয়ই আছে। যেরকম ঘোস্ট ফ্রিকোয়েন্সি আছে যেটা খারাপ, শারীরিকভাবে ক্ষতি করতে পারে বা মানসিকভাবেও তার প্রভাব পড়ে, ঠিক তেমনি এর অপোজিটও একটা ফ্রিকোয়েন্সি আছে যেটাকে আমরা গড ফ্রিকোয়েন্সি বলি। সেটা হচ্ছে 963 963 হার্টজ। ওকে। এই হার্টজের যে ফ্রিকোয়েন্সি লেভেলটা আছে সেটাতে আমাদেরকে না এক করে, মানে বেদান্ততে একটা তত্ত্ব আছে না যে এইকমেবা দ্বিতীয়ম, মানে সব কিছুই এক। তো এই সব কিছুই এক এই ফ্রিকোয়েন্সি লেভেল দিয়েই যুক্ত হয়। এখান থেকে তোমাকে একটা ছোট্ট জিনিস বলি, যখন প্যারাসাইকোলজির নাম তো আশা করি শুনে থাকবে, আমাদের সবাই শুনেছে প্যারাসাইকোলজি, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেখানে টেলিপ্যাথি বলে একটা বিষয় আছে যেটা পড়ানো হয়, কেন হয়, কিভাবে সেটা হয়। সেই টেলিপ্যাথিতে বলা হয়েছে যে আমরা যখন একটা জায়গায় রয়েছি উপস্থিত, অন্য আরেকজনের কথা মনে করছি, ঠিক সেই মুহূর্তে যদি সে ফোন করলো বা সেও আমার সম্পর্কে ভাবছে, পরে গিয়ে আমি সেটা জানতে পারলাম, এটা হয় কিন্তু এই ফ্রিকোয়েন্সির জন্যই, গড ফ্রিকোয়েন্সির জন্য। গড ফ্রিকোয়েন্সির জন্য। এই ফ্রিকোয়েন্সিটাকে হোলনেস অফ ওয়ান বলা হয়ে থাকে, মানে আমরা যে সব এক এটা প্রমাণ করার জন্য। কি হয়, যেটা ধরো আমি আমার বাড়িতে রয়েছি, আমি আমার ক্লোজ খুব প্রিয় একজন মানুষ বা কারুর সম্পর্কে ভাবছি, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, আমার প্রিয় একজন মানুষের সম্পর্কে ভাবছি যার সাথে আমার সোল কানেকশন আছে। তার মানে কি, আমি তাকে পুরোটাই প্রায় চিনি, আত্মা দিয়েও এবং বাই ফিজিক্যালও। তো যখন আমার মধ্যে আমি মনে করছি যে সেই মানুষটা সম্পর্কে ভাবছি, কোনো কারণে যদি সেই মুহূর্তে আমার শরীর থেকে ওই গড ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হয়, তখন সেই ফ্রিকোয়েন্সি সরাসরি গিয়ে অ্যাটাক করে তার উপরে। ওকে। যেহেতু সেও আমাকে পছন্দ করে, তখন তার ওই ফ্রিকোয়েন্সি লেভেল অ্যাক্টিভেটেড হয়ে যায়। তাই যখন আমি যেটা ভাবছি সেও সেটা ভাবতে পারে। এটা নিয়েও গবেষণা চলছে, এটা নিয়েও রিসার্চ চলছে, এবং এই নিয়েও তথ্য প্রমাণ পাওয়া গেছে। কিন্তু যেহেতু এগুলোর প্রচার সেইভাবে নেই, তাই জন্য এগুলোকে আমরা এখনো অবধি ওই মিস্টিক বা মিস্টিসিজমের আন্ডারেই রেখে দিয়েছি। বাট বিজ্ঞান কিছু কিছু ক্ষেত্রে এটাকে প্রমাণ করতে সক্ষম, রাইট? একদম। এই যে ঘোষ ফ্রিকোয়েন্সি রয়েছে, গড ফ্রিকোয়েন্সি রয়েছে, তুমি যখন বলছিলে একটা জিনিস আমি এটার মধ্যে কমন ব্যাপার খুঁজে পেলাম। নিউমোলজিক্যালি যদি আমি বলি, 18 হার্টজ, 8 + 1 = 9, 963, এটাকেও তুমি যদি যোগ করো, হ্যাঁ 9 আসবে। 9 আসবে। কানেকশনটা 9 এর কানেকশনটা একদম। কিরকম? দেখো, নিউমেরোলজি বলো, অ্যাস্ট্রোলজি বলো, বা যে কোনো অকাল্ট সায়েন্স বলো, এটার পেছনেও কিন্তু লজিক, ম্যাথামেটিক্যাল ইকুয়েশনস আর বিজ্ঞান আছে, গবেষণা আছে। ঠিক আছে, বিজ্ঞান বলতে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনস আর গবেষণা, তার একটা প্রুফ থাকবে, এটা আছে। এই যে তুমি 18 হার্টজ যেটা 8 + 1 = 9 বলছি, বা গড ফ্রিকোয়েন্সিতে 9 করছি, 9 সংখ্যাটার মধ্যে না অ্যাস্ট্রোলজিক্যালি বলা হয় মঙ্গলের সংখ্যা। বেসিক্যালি এখানে আমরা মার্স, মঙ্গল এইভাবে দেখব না, এই মঙ্গল হচ্ছে টোটাল, সম্পূর্ণ। 9 হচ্ছে সম্পূর্ণ। এই ব্রহ্মাণ্ড কিন্তু 9। আচ্ছা, ঠিক আছে। ব্রহ্মাণ্ডের যদি তুমি যদি আমি বলি পৃথিবী থেকে সূর্যের কেন্দ্র যে দূরত্ব, সেটাকে টোটাল করলেও 9 আসে। আচ্ছা।
ঠিক আছে, 108খানা টোটাল পৃথিবী কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্র অবধি পৃথিবী বসালে 108টা পৃথিবী আসবে, সেটারও কিন্তু যোগফল 9। তার মানে কি কোনো কিছু সম্পূর্ণ করার জন্য 9-এর খুব প্রয়োজন আছে। ইভেন এটাও পসিবল মানে এর উপরেও গবেষণা চলছে যে যখন কোনো মানুষের মৃত্যু হয় তার ডেট অফ বার্থ প্লাস যেই টাইমটায় মৃত্যু হয়েছে সেটাকে টোটাল কাউন্ট করলেও 9 আসে। আমি ঠিক বুঝলাম না জায়গাটা। কারুর জন্ম ধরো 2/7/1992, তার মৃত্যু হলো কোনো একটি ডেটে, ধরে নাও তার মৃত্যু হলো, আমি জাস্ট ধরতে বলছি 18/9/2002, এবং মৃত্যুর যে টাইমটা ইনক্লুডিং সেকেন্ড যদি সবকটাকে আমি টোটাল করে কাউন্ট করি 9 আসবে, যদি আমি অ্যাকিউরেট তার শেষ নিঃশ্বাসটাকে মাপতে পারি। ঠিক আছে, কারণ টোটালনেস এটা যতক্ষণ না 9 আসছে ততক্ষণ ডেথ হবে না, বাট এটা একটা প্রসেস, এটা একটা স্পিরিচুয়াল প্রসেস, এটা প্রাকৃতিক প্রসেস। যদি আমরা রাখতে পারি প্রমাণ পাবো। এই জিনিসগুলো না, এর পেছনে যে যুক্তিগুলো বা যে বিজ্ঞানগুলো সেগুলো রয়েছে, না হলে বারবার ঘটে না। আর এতদিন ধরে যদি ঘটে চলেছে তার মানে নিশ্চয়ই তার কোনো অস্তিত্ব আছে, তার পেছনে যুক্তি আছে। তাই জন্যই এগুলো কিন্তু আমাদের সমাজে এতদিন ধরে প্রচলিত হয়ে চলেছে। যেই জিনিস মিথ্যে, যেই জিনিসের অস্তিত্ব নেই, সেই জিনিস কিন্তু থাকে না বেশি দিন। এক্স্যাক্টলি, মানে আমি একটা জায়গায় পড়ছিলাম বা ইভেন আমি নিজেও দেখেছি, আমি যদি অ্যাস্ট্রোলজিক্যালি বলি, লগ্ন থেকে তৃতীয় ঘরে যদি কেতু এবং চন্দ্রের একটা কম্বিনেশন থাকে পার্টিকুলার একটা ডিগ্রিতে, তাহলে সেই ক্ষেত্রে আমি হয়তো ভুল হতে পারি, ঠিক করে দিও, তাদের একটা আত্মহত্যার টেন্ডেন্সি থাকে বা সেলফ হার্ম করার একটা টেন্ডেন্সি থাকে। এবার এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনের জাতক জাতিকাদের প্রত্যেকেরই এরকম একটা টেন্ডেন্সি রয়েছে, সেটাকে কিউমুলেট করে সেটার সমষ্টিটার উপর বেস করেই তো এই কম্বিনেশনটার জন্য এটাকে দায়ী বলেই কনসিডার করা হচ্ছে। এই তার মানে আমরা এটাই ভাবতে পারি এই কম্বিনেশন যদি কারোর মধ্যে থাকে, কোনো চার্টে থাকে, তাহলে তার এরকম একটা মেন্টালিটি তৈরি হতে পারে। একদম, তার মানে সমষ্টিগতভাবে দেখেছে, একটা হোল রিসার্চ হয়েছে, তারপরে এই কনক্লুশনে আসা গেছে। একদম, মানে এই ব্যাপারগুলো আপাতভাবে মনে হয় এইগুলো মন থেকে আসা বা মন গড়া ব্যাপার। দেখো তোমার মন যেগুলো গড়ছে সেইগুলোর পেছনেও বিজ্ঞান আছে। তোমার মন এমন কিছুই গড়বে না যার কোনো অস্তিত্ব নেই। তুমি যা দেখেছো, যা অনুভব করেছো, সেটা নিয়েই তুমি তোমার মন গড়বে। এটা শারীরিক শরীরে হচ্ছে, এই মুহূর্তে বিজ্ঞান এআই তৈরি করেছে। এক্স্যাক্টলি, আমাদের এই যে দেহটা, সেটা তো 5টা তত্ত্ব দিয়ে তৈরি। একদম, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ। একদম। এবার এই যে 5টা তত্ত্ব রয়েছে এবং তুমি আমাদেরকে যে পজিশনের কেসটা বললে, এই যে 5টা তত্ত্বের যে ব্যালেন্স রয়েছে, সেই ব্যালেন্সটা কোনোভাবে যদি ডিসব্যালেন্স হয়, সেই কারণে কি কোনোভাবে পজিশন হয়, নেগেটিভ এন্টিটি আমাদের দেহে প্রবেশ করে, এরকম কি কোনো ব্যাপার আছে? একদম। প্রথমে এটা বুঝতে গেলে তোমাকে প্রাণ শক্তি এবং অপ্রাণ শক্তি দুটো নিয়ে জানতে হবে। প্রাণ শক্তি দেখো, পঞ্চতত্ত্ব মানে হচ্ছে তুমি যেরকম বললে পৃথিবী তত্ত্ব, তারপরে হচ্ছে জলতত্ত্ব, তারপরে হচ্ছে অগ্নিতত্ত্ব, তারপরে বায়ুতত্ত্ব, দেন আকাশ তত্ত্ব। এইভাবেই তো সাজানো হয়ে থাকে। প্রকৃতিতে দেখো ঠিক সেইভাবেই কিন্তু অবস্থান করছে। আকাশতত্ত্ব বলতে এখানে বেসিক্যালি আমাদের এই যে তত্ত্বগুলো, এগুলোর গুণকে আমরা নির্ধারণ করি। তত্ত্ব মানে হচ্ছে থিওরি, এবং তার গুণাবলী, বৈশিষ্ট্যাবলীগুলো আমাদের শরীরের মধ্যে অবস্থান করছে। যদি এবার প্রাণ কাকে বলে, যখন পৃথিবী, জল, অগ্নি এবং বায়ু এই চারটে একসাথে কম্বাইন করবে, তখন সেগুলো হবে অপ্রাণ বস্তু। আচ্ছা, ঠিক আছে, কারণ সেগুলোর মধ্যে ভাবনা নেই। যেরকম এই চেয়ারটা বলো, এই টেবিলটা বলো, সবকিছুই অপ্রাণ বস্তু, এদেরকে চালনা করতে হয়। এই চারটে তত্ত্বের সাথে যদি কোনো রকমভাবে আকাশ তত্ত্ব যুক্ত হয়ে যায়, তখন সেটাকে প্রাণতত্ত্ব বলে। ঠিক আছে, মাইথোলজিতে আমরা যে গল্পগুলো পড়েছি, বিশেষ করে মহালয়ার সময় দেখবে সমস্ত দেবতারা কাত্যায়ন ঋষির আশ্রমে গিয়ে জমায়েত হলেন, এবং সমস্ত দেবতাদের তেজ ও রশ্মি থেকে দেবী দুর্গার আবির্ভাব হলো, এবং কাত্যায়ন ঋষি তাতে প্রাণ দিয়েছিলেন। বেসিক্যালি আকাশতত্ত্ব দিয়েছিলেন। আকাশতত্ত্ব কি? আকাশতত্ত্ব হচ্ছে আমাদের ভাবনা চিন্তা। আমাদের দু রকমের ভাবনা আছে, একটা হচ্ছে চিন্তা আর একটা হচ্ছে ভাবনা, এছাড়া আর কিচ্ছু নেই। চিন্তা কি? যা অতীত সম্পর্কিত সবটাই চিন্তা, যা ভবিষ্যৎ সম্পর্কিত সবটাই ভাবনা।
তুমি অতীত সম্পর্কিত কোনো চিন্তা যদি বারবার করতে থাকো সেটা দুশ্চিন্তা, আর ভবিষ্যৎ সম্পর্কিত চিন্তা যদি তুমি বারবার করতে থাকো সেটা দুর্ভাবনা। তো এই দুটোকে যদি তুমি সরিয়ে দাও, নেগেটিভ, দ্যাট ইজ দ্য নেগেটিভ ফ্রিকোয়েন্সি। যদি তুমি শুধু চিন্তা আর ভাবনাটাকে রাখো তবেই তোমার মধ্যে প্রাণ সঞ্চার হবে। মানে তোমার মধ্যে অপ্রাণ জিনিস রয়েছে, তুমি তার মধ্যে ভাবনাকে অ্যাক্টিভ করে প্রাণ সঞ্চার করলে, যেই দিনকে তুমি মৃত হবে তোমার ভেতর থেকে ভাবনা চলে গেল। এই ভাবনাটা হচ্ছে একটা এক্সট্রা ফ্রিকোয়েন্সি, ওকে, যেটাকে ইথর এনার্জি বলা হয়ে থাকে। আচ্ছা। তোমার ইথর মানে হচ্ছে উদ্ধায়ী, মানে যেগুলো স্থির উবে থাকে যায়। না, উভে যায়। যেরকম কর্পূরকেও ইথর দিয়ে দেখো। আমরা আরতি করার সময় কিন্তু এই পঞ্চতত্ত্ব দিয়েই আরতি করি, তার মধ্যে কর্পূরও থাকে, খুব ম্যান্ডেটরি এলিমেন্টস ওটা, কারণ প্রাণ সঞ্চার করা হচ্ছে, তাতে ভাবনা সঞ্চার করা হচ্ছে। ফ্রিকোয়েন্সি লেভেলে যদি এই ভাবনাতে প্রবলেম আসে তখন আমাদের মধ্যে এই নেগেটিভ এন্টিটিগুলো বা নেগেটিভ ফ্রিকোয়েন্সিগুলো সেই শরীর দখল করার চেষ্টা করে। ওকে 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 ওকে, খেয়াল করে দেখবে, আর একটু অ্যাড করছি, ভূত প্রেত এরা মন্দির মসজিদে গেলে কিন্তু চলে যায়। কেন বলো তো যায়? কেন? মন্দির মসজিদে প্রচুর কর্পূরের গন্ধ থাকে, ইথার এনার্জি ব্যালেন্স রয়েছে, অতিরিক্ত পরিমাণে রয়েছে। তোমার মধ্যে ইথার এনার্জি কম হয়েছে, তুমি ওই জায়গায় গিয়ে নিজের ভেতরে পজিটিভ ইথার এনার্জি নিচ্ছ, নেগেটিভ এন্টিটি বেরিয়ে যাচ্ছে। ধরো কারোর মনে হচ্ছে তার বাড়িতে কোনো নেগেটিভ এন্টিটি বা এনার্জি রয়েছে, এবার সেই ক্ষেত্রে সেই বাড়িতে সে যদি সবসময়, বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ সাইড, ঈশান কোণ বলো, নর্থ ইস্ট, এরকম জায়গায় যদি কর্পূর রেখে দেয় তাহলে কি কোনো সুরাহা পেতে পারে? খুব ভালো ফল হবে, খুব সুন্দর ফল হবে। শুধু ঈশান কোণ কেন, যদি কোনো ঘরে এরকম এক্সট্রা কিছু ফিলিংস তোমার হচ্ছে, মনে হচ্ছে যে কিছু থাকতে পারে, কর্পূর তুমি রাখো, কিন্তু তার সাথে সাথে গড ফ্রিকোয়েন্সির কিছু জিনিস রাখো। কীরকম? যেরকম তুমি মাইল্ড কোনো সাউন্ড ওখানে অ্যাক্টিভ করে রাখো। তোমার ফোন ধরো রাত্রে শুয়ে আছো, হঠাৎ করে তোমার ভয় লাগলো, তার মানে সেখানে একটা ঘোস্ট ফ্রিকোয়েন্সি চালু হয়েছে, ইনফ্রাসাউন্ড চালু হয়েছে, তোমার মনে হচ্ছে কিছু একটা আছে, কেউ ফলো করছে, সেখানে তুমি তোমার মোবাইলের অন করো, একটা গান চালিয়ে দাও। ওই যে ফ্রিকোয়েন্সি, তার অপোজিট ফ্রিকোয়েন্সি লেভেলের কোনো সাউন্ড যদি ওখানে অ্যাক্টিভেটেড হয়ে যায়, ওই ফ্রিকোয়েন্সিটাকে কেটে দেয়, তখন আমাদের ভয় লাগাটা কমে যেতে পারে। তখন ভয় লাগা কমে যাবে। এই যে ভয় লাগলে অনেকে হনুমান চালিসা পাঠ করে। হ্যাঁ, কেন পাঠ করে দেখো, আমি অতটা ওই দিকটায় যাব না, কিন্তু আমি এর ব্যাকগ্রাউন্ডে যে সায়েন্সটা রয়েছে, তুমি হনুমান চালিসা মনে মনে পাঠ করছো, তাতে দুটো জিনিস হচ্ছে। এক তো তোমার ভেতরের ফ্রিকোয়েন্সি এনার্জিটাকে বাড়াচ্ছে, এবং তুমি যখন মনে মনে পাঠ করছো তখন তোমার যে অ্যাটেনশন সেটা তোমার চেঞ্জ করে দিচ্ছে। ওই যে বললাম ফ্রিকোয়েন্সির লড়াই হয়, সেই লড়াইয়ে তখন তোমার শক্তি ভারী হচ্ছে, তখন অটোমেটিক্যালি তোমার নেগেটিভ এনার্জিটা কেটে যাবে। এই যে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, এই 5টা তত্ত্ব আমাদের শরীরের পুরোটাকেই ডিটারমাইন করে। একদম। যদি এইগুলো নিয়ে একটু ডিটেলসে বলো, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, এইগুলোর ব্যাপারে একটু ডিটেলসে যদি বলো। খুব অল্প সময়ের মধ্যে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি সহজ করে। পৃথিবী তত্ত্ব বলতে বোঝায় যেগুলো তোমার, দেখো এগুলোকে আমরা সায়েন্সের ভাষায় না বিপিএস মডেল বলি। বিপিএস মডেলটা বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল। যে কোনো মেডিকেল স্টুডেন্টসরা বিপিএস মডেল জানে। পৃথিবী তত্ত্বের বিপিএস মডেল যদি বলি, তোমার শরীর যা যা শক্ত জিনিস দিয়ে তৈরি হয়েছে, যেমন হাড়, মাংস, শিরা, উপশিরা, ধমনী, এই চুল ফুল যাই বলো না, যেগুলোর অস্তিত্ব আছে তুমি দেখতে পাচ্ছ, সেগুলো সব পৃথিবী তত্ত্ব। জলতত্ত্ব হচ্ছে তোমার শরীরের যে সমস্ত লিকুইড ফরমেশনস আছে, হরমোনস বলো, ব্লাডস বলো, এগুলো সব জলতত্ত্ব, ঠিক আছে। দেন তার উপরে অগ্নিতত্ত্ব হচ্ছে তুমি যে খাদ্য গ্রহণ করছো তার ফলে বিএমআর তৈরি হচ্ছে, তার ফলে যে শারীরিক উত্তাপ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অগ্নিতত্ত্ব। তারপরে হচ্ছে এয়ার বা বায়ুতত্ত্ব। এই যে আমরা কমিউনিকেট করছি, যোগাযোগ করছি, এটা সম্পূর্ণ বায়ুতত্ত্ব। এই চারটে কিন্তু অপ্রাণ বস্তু। ফোনেও কমিউনিকেট করা যায়, কিন্তু ফোন নিজে থেকে কমিউনিকেট করতে পারবে না। এই নিজে থেকে করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে আকাশ তত্ত্ব, যার শুরু নেই শেষ নেই, তাই তো আকাশ। শূন্য তত্ত্ব বলে একে। সেটা হচ্ছে ভাবনা শক্তি। তোমার মধ্যে যখন ভাবনা শক্তি এলো, দেন তোমার মধ্যে প্রাণ সঞ্চার হলো, ঠিক আছে। এইবার যদি আমি সাইকোলজিক্যাল দিক থেকে বলি, তাহলে জলতত্ত্ব নিয়ে যদি বলি, ধরো যাদের ইমোশনে প্রবলেম আছে, দুঃখ পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, তাদের জলতত্ত্বের প্রবলেম আছে, তাদের বাড়িতেও জলতত্ত্বের প্রবলেম থাকবে।
ধরো তোমার প্রচুর অনেক দিন ধরে তোমার ইমোশনাল সাপ্রেশন চলছে, তোমার বাড়িতে জলের প্রবলেম থাকবেই থাকবে। ইমোশন সাপ্রেশন বলতে? মনের মধ্যে অনেক অনুভূতি আছে, তুমি প্রকাশ করতে পারছো না। তোমার মনে অনেক দুঃখ জমে রয়েছে, তুমি কাউকে শেয়ার করতে পারছো না। তোমার বাড়িতে চেক করে দেখো জল নিয়ে সমস্যা আছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, এই যে জল নিয়ে সমস্যা রয়েছে, এই কনক্লুশনে কিভাবে পৌঁছো? কারণ একজন সাইকোলজিস্ট তো এটা প্রেডিক্ট করতে পারবে না যে কার বাড়িতে জলের প্রবলেম আছে না নেই। দেখো, সাইকোলজিস্টদের কাজ নয় সেটা, হুম। ঠিক আছে, কিন্তু স্পিরিচুয়াল সাইকোলজিস্টদের কাজ সেটা। আচ্ছা। হ্যাঁ, Okay. কারণ এই কারণেই স্পিরিচুয়াল সাইকোলজিস্ট আলাদা করে দেখানো হয়েছে। একজন সাইকোলজিস্ট হচ্ছে বিহেভিয়ার প্যাটার্নগুলো দেখে আলোচনা করে। স্পিরিচুয়াল সাইকোলজিস্ট কিন্তু শুধুমাত্র বিহেভিয়ার নয়, তার আশেপাশে যা কিছু ঘটছে তার সাথে যে সম্পর্কগুলো, সেগুলোকে কানেক্ট করার চেষ্টা করে। যেরকম বললাম, ইমোশনে তোমার প্রবলেম আছে, তুমি ছোটবেলা থেকে রিপ্রেসড টাইপের, মানে তুমি তোমার মনের কথা কারুরকে শেয়ার করতে পারো না, তোমার বন্ধু বান্ধব কম, তুমি কাউকে বলতে পারছো না, তোমার মধ্যে অনেক দুঃখ যন্ত্রণা রয়েছে, কিছুভাবে কারোর সাথে সেগুলো খুলে আলোচনা করতে পারছো না, তোমার বাড়িতে জল নিয়ে প্রবলেম থাকবেই থাকবে। জল নিয়ে প্রবলেমটাকে যদি আমি সলভ করে নিই, তাহলে এইগুলো ঠিক হতে পারে? জল নিয়ে প্রবলেম নিশ্চয়ই ঠিক হতে পারে। আরও অনেক ব্যাপার আছে। যদি তুমি সেই বাড়ি চেঞ্জ করে দাও, অনেক সময় হয় না আমরা শিফট করে অন্য জায়গায় চলে যাই, সেখানে জলের কোনো প্রবলেম নেই, অটোমেটিক্যালি তোমার সেই প্রবলেমগুলো চলে যাবে। কারণ আমাদের জীবনে আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন যেটা রয়েছে, সেখানে আমাদের বাড়ির খুব বড় একটা মাহাত্ম্য রয়েছে। একদম। কারণ আমরা ওখানেই বেশিরভাগ সময়টা থাকি। আরেকটা উদাহরণ দিই তোমাকে, প্রচন্ড রেগে যাই, মাথা গরম হচ্ছে, অ্যাংজাইটি, অগ্নিতত্ত্বে প্রবলেম আছে, বাড়ির দেওয়ালের দিকে তাকিয়ে দেখো একটু ডিপ কালার বা এমন কালার যেগুলো খুব চোখে লাগে, হলুদ, লাল, হলুদ, ডিপ লাল এবং ভাইব্রেন্ট, মানে ভেরিয়েশনস রয়েছে এরকম ধরনের কালার। বা ঘরে প্রচণ্ড রোদ আসছে, ঘর একদম ওপরের তলায়, তার উপরে ছাদ রয়েছে, সেখানে তাপ আসছে, অগ্নিতত্ত্বে প্রবলেম আনবে। তো এই যে প্রবলেমটা রয়েছে, অগ্নিতত্ত্বের প্রবলেমটা তুমি বললে, তো সেটাকে আমরা কিভাবে? গুড, খুব সুন্দর প্রশ্ন। যাদের খুব রাগ, মাথা গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ড অ্যাংজাইটি আছে, অগ্নিতত্ত্বের প্রবলেম, আগুন কি দিয়ে কন্ট্রোল করা যায়? জল দিয়ে। তার ঠিক তলায় জলতত্ত্ব আছে। জল কি বললাম? ইমোশনস। তাকে প্রচণ্ড ভালোবাসো, দেখো অটোমেটিক্যালি রাগ গলে যাবে। আমি এটাও দেখেছি, যারা খুব বেশি রেগে যায় তারা অনেকক্ষণ রাগটা ধরে রাখে না, কারণ অগ্নি তো মুহূর্তের মধ্যে সবকিছু জ্বালিয়ে শেষ হয়ে যাবে, রাগটা পুড়েও যায়। জলতত্ত্ব দিয়ে তাকে কন্ট্রোল করো। এবার ধরো যাদের ইমোশনে প্রবলেম আছে, তুমি যদি তাকে পৃথিবী তত্ত্ব দিয়ে কন্ট্রোল করো, তাহলে ঠিক হয়ে যাবে। তুমি যদি তাকে ভরসা দাও, স্টেবিলিটির ভরসা দাও, তাহলে কিন্তু সেটা অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। এক্স্যাক্টলি। পৃথ্বীতত্ত্বর ব্যাপারে আসি। পৃথ্বীতত্ত্বর সাইকোলজিক্যাল ব্যাপার হচ্ছে স্টেবিলিটি। যদি পৃথ্বীতত্ত্ব নেগেটিভলি কাজ করে, সেটা জেদে পরিণত হবে, কারণ তখন পৃথ্বীতত্ত্বের সাথে অগ্নিতত্ত্ব একসাথে কাজ করছে। ভাবো তো, মাটি সেটা পৃথ্বীতত্ত্ব, প্রচন্ড অগ্নিতে শুকিয়ে কাঠ হয়ে যায় না? সেটাকে ভাঙা কতটা কঠিন, কিন্তু একটু যদি জল মেশাও নরম হয়ে যাবে, নিজের মতন করে গড়ে নিতে পারবে। মাটি দিয়ে তো জিনিস তৈরি হয় না। তো পৃথ্বীতত্ত্বকে কন্ট্রোল করার জন্য আবার জলতত্ত্ব কাজ করে। পৃথ্বীতত্ত্বটাকে তখন আমরা একটা শেপ দিতে পারি। একদম। তোমার জেদকে শেপ যদি তুমি দিতে পারো, তাহলে তুমি যে কোনো রকম ফ্লেক্সিবিলিটি আনতে পারবে। যদি তুমি ফ্লেক্সিবিলিটি আনতে পারো নিজের মধ্যে, তাহলে যে কোনো জায়গায় মিলেমিশে যেতে পারবে। আচ্ছা, বায়ুতত্ত্বের ব্যাপারে আসি। বায়ুতত্ত্ব হচ্ছে তোমার কমিউনিকেশন। যাদের বায়ুতত্ত্বে প্রবলেম থাকে, তারা চায় লোকের সাথে কথা বলতে, কিন্তু পেরে ওঠে না। কনফিডেন্সের অভাবে? না, এটা কনফিডেন্সের অভাব নয়, এটা বায়ুতত্ত্বের প্রবলেম। যেটা দেখেছি আমরা, সেটা হচ্ছে কিছু লোক আছে দেখবে যারা খুব দ্রুত কথা বলে। তাদের মনে হয় যে আমার বক্তব্যটা খুব অল্প সময় আছে আমার কাছে, আমাকে তাড়াতাড়ি বলে শেষ করে দিতে হবে। বায়ুতত্ত্বে প্রবলেম আছে। খেয়াল করে দেখো, ঘরের জানলা দরজা একটু বন্ধ বা যেইখানে থাকে সেখানে বায়ু চলাচল চট করে হয় না। বায়ু চলাচল মানে হচ্ছে সেখান দিয়ে বায়ু প্রবাহিত হবে, এক জায়গায় স্থির বায়ু নয়। তো যদি এটা থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে সমস্যা আছে। বায়ুতত্ত্বকে কন্ট্রোল করবে কি করে? বায়ুতত্ত্বকে কন্ট্রোল করা যায় অগ্নিতত্ত্ব দিয়ে। তোমার মধ্যে এনার্জি বাড়াতে হবে, কথা বলার জন্য আগে এগিয়ে যেতে হবে, কমিউনিকেট করার জন্য তোমাকে নিজে থেকে উদ্যোগ নিতে হবে, তবেই তোমার কমিউনিকেশন পারবে, নাহলে হবে না। সেখানে বললে বায়ু চলাচল খুব একটা নেই, তার বায়ুতত্ত্বতে প্রবলেম হতে পারে। তো বাড়ির বাস্তুর কীরকম চেঞ্জেস যদি করা হয় বা কি করা যায়, তাহলে বায়ুতত্ত্বের এই প্রবলেমটা সলভ হবে? বলে দিচ্ছি। দেখো, বাস্তুতে চেঞ্জ করতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হয়ে যেতে পারে, আমরা সেটা কেউ চাইবো না।
যদি বায়ুতত্ত্বে প্রবলেম হয়, জানলা নিশ্চয়ই থাকে ঘরে, সেই জানলাটা খোলা রাখা উচিত, রাতে হলেও তাই, ঠিক আছে? আর সব থেকে উপকারী হচ্ছে একটা ফ্যান, যদি সবসময় চলে বায়ুতত্ত্বের প্রবলেম সলভ হয়ে যায়। এবার আসছি সব থেকে ইন্টারেস্টিং তত্ত্বে, সেটা হচ্ছে আকাশ তত্ত্ব। এটা কি এরকমভাবে ডিটারমাইন করা যায় যে কারোর আকাশ তত্ত্বের মধ্যে প্রবলেম রয়েছে? কারণ এই যে আকাশ তত্ত্বটা, আমি যেটা বুঝতে পারছি এখন তত্ত্বের কনসেপ্টে, এই আকাশ তত্ত্বটাই হয়তো আমাদের আত্মা, আমাদের স্পিরিট। এই আকাশ তত্ত্বে কারোর কি প্রবলেম থাকে, আর যদি থাকে সেটা কতটা মেজর? কারণ বাকি তত্ত্বগুলো তো প্রাণের সঞ্চার করে না, সেগুলোকে একটু ম্যানিপুলেট করলেই আমরা নিজেদেরকে হয়তো স্পিরিচুয়াল দিক থেকে বা মেটাফিজিক্যাল দিক থেকে চেঞ্জেস করতে পারবো একদম। বাট আমার স্পিরিটকে কিভাবে চেঞ্জ করব, সেটা একটা বড় প্রশ্ন। অ্যান্ড কি করা যেতে পারে এই ক্ষেত্রে? এই যে 4টে তত্ত্ব, সেগুলো নিয়ন্ত্রণ করা যায়, কারণ সেগুলোকে তুমি চাক্ষুষ করতে পারছো। কিন্তু আকাশ তত্ত্বকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আর আমাদের সাইকোলজিস্টদের কাজই হচ্ছে আকাশ তত্ত্ব নিয়ে, কারণ মন নিয়েই আমাদের কাজ, তার অস্তিত্ব তুমি দেখাতে পারবে না। আত্মা যেই জিনিসটাকে বলছো সেটা জ্ঞান, সম্পূর্ণ জ্ঞান। যদি আত্মা শব্দটাকে বিশ্লেষণ করো, আত্ম প্লাস গ ধাতু দিয়ে তৈরি হয়েছে। গ মানে হচ্ছে জ্ঞান। তোমার সম্পর্কে যখন তোমার পূর্ণ ধারণা চলে আসবে, তখন তোমার আত্মা সম্পর্কেও পূর্ণ ধারণা তৈরি হলো। তার মানে কি, তোমার আত্মজ্ঞান হলো। তো এই আত্মজ্ঞানটাই হচ্ছে তোমার আত্মা, ঠিক আছে? জ্ঞান ভাবনার বিষয়, থটস। যখন তুমি এই থটসটাকে ঠিকঠাকভাবে করছো, তখন তোমার আত্মা কলুষিত হবে না বা আত্মা দূষিত হবে না। কিন্তু কোনো রকমভাবে যদি তার মধ্যে প্রভাব অন্য রকম আসে, তাহলে আত্মা কলুষিত হবে। মানে তোমার সম্পর্কে তোমার জ্ঞান ঠিক নেই, নিজেকে নিজেই জানি না। উদাহরণ দিয়ে বলি, একজন, আমি খারাপ বলছি না কাউকে, একজন চোর বা একজন রেপিস্ট, ঠিক আছে, সে রেপ করছে, তাতে এনজয় করছে, তাই তো? কেন করছে? কারণ সে জানে না যে সেই যেই জিনিসটা করছে সেটা ঠিক নয়। হয়তো কোনো রকমভাবে তার বাকি তত্ত্বগুলোর মধ্যে কোনো সামঞ্জস্যতার প্রবলেম এসছে, তাই জন্য আজকে হয়তো সে যেই কাজটা করছে তার ভাবনা চিন্তা তাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যায়নি, তাই কলুষিত হয়েছে। তার মানে কি, তার আকাশ তত্ত্ব নষ্ট হয়েছে। আকাশের দিকে যদি আমরা তাকাই, তার দুটো অবস্থা দেখি, একটা দিন আর একটা রাত, ঠিক? যখন দিন হয়, তার মানে আকাশে কি কি রয়েছে না রয়েছে সেগুলো আমরা দেখতে পাই না, কারণ শুধু একটাই জিনিস দেখা যায়, সেটা হচ্ছে সূর্য, সবাই সেদিকেই ফোকাস করে থাকে। যখন রাত হয়, সেখানে অনেক কিছু আছে, অনেক তারা আছে। তার মানে কি, আমি কোনটা ছেড়ে কোনটা ধরবো, সেই রাতের অন্ধকারেই হারিয়ে যাওয়া। তোমার অনেক ভাবনা চিন্তা যদি কোনো রকমভাবে কলুষিত হয়, তুমি নেগেটিভ কাজ করবে। যদি কোনো রকমভাবে ভালো হয়, তুমি পজিটিভ কাজ করবে। যদি তোমার মধ্যে আকাশতত্ত্বে সমস্যা থাকে, বাইরের যে নেগেটিভ ফ্রিকোয়েন্সি, সেগুলো কিন্তু তোমার শরীরে ঢোকার চেষ্টা করবে বারবার, বা ইনফ্লুয়েন্স করবে কোনো কাজ, ভীষণ রকমভাবে, ভীষণ রকমভাবে। যত নিচের দিকের ফ্রিকোয়েন্সিগুলো আছে, তত না তোমাকে দিয়ে এমনভাবে কাজ করিয়ে নেবে যে তুমি বুঝতেও পারবে না। কারণ আমাদের মনে 3টে স্তর আছে, চেতন, অবচেতন আর অচেতন। যখন অবচেতন স্তরে গিয়ে তোমার ওই ফ্রিকোয়েন্সি লেভেল কাজ করবে, তুমি বুঝতেই পারবে না যে তুমি কি করছো। এখানে খুব ইন্টারেস্টিং একটা কেস আছে ইন্দ্রদা, সেটা হচ্ছে যে অ্যামিটিভিল। সেই অ্যামিটিভিল একটা পরিবার ওই অ্যামিটিভিলে থাকতো, বাবা মা ভাই বোন এবং তাদের একটা বড় দাদা ছিল। একটা রাতে কি হয়, সে তার ঘর থেকে বেরোয় একটা শটগান নিয়ে, এবং ঘুমন্ত অবস্থাতেই নিজের বাবার মাথায় গুলি মারে, নিজের ছোট ভাই বোনকে এসে খুন করে। অ্যান্ড তারপরে কিছুক্ষণ পর তার সেন্স ফেরে এবং আই থিঙ্ক সে পুলিশকে ফোন করে, অ্যান্ড ফোন করে বলে যে এরকম এরকম টাইপের কিছু একটা সে করেছে। যখন কোর্টে যায়, জাজের সামনে দাঁড়িয়ে বলে, দ্য ডেভিল মেড মি ডু দিস। একদম। সে বলছিল যে সে যা কাজগুলো করছে, সেই কাজগুলো তাকে দিয়ে করানো হচ্ছিল, সে নিজের ইচ্ছাতে সেটা করেনি। ঠিক। তার মানে কি, এখানে তুমি বলছো যে তার আকাশ তত্ত্বে প্রবলেম ছিল, কুলুষিত ছিল সেই আকাশটা, যার জন্য এরকম কোনো ফ্রিকোয়েন্সি তাকে এরকম একটা হিনিয়াস ক্রাইম করতে বাধ্য করেছিল? সম্ভাবনা আছে, হতেই পারে,
কারণ তত্ত্ববিজ্ঞানের সূত্রগুলো তো সেই একই কথা বলছে। তুমি মিলিয়ে দেখো, আমি যেগুলো বললাম আর তোমার যে ঘটনার কথা তুমি বললে, সেই ঘটনাটার মধ্যে এই তত্ত্বসূত্র কি সুন্দরভাবে খেটে যাচ্ছে। তো এগুলো হওয়াটা খুব স্বাভাবিক এবং হয়ও। এর পেছনে অনেক গবেষণা চলছে, অনেক রিসার্চ পেপারস রয়েছে, এখন এগুলো নিয়ে কাজ হচ্ছে, কিন্তু ধীরে ধীরে মানুষের কাছে উঠে আসছে। এগুলো তো আমাদের বৈদিক সময়েতেও এই জিনিসগুলো নিয়ে কাজকর্ম হতো। কিরকম? যেরকম ধরো আমাদের বেদের অনেকগুলো সূত্র, বিশেষ করে যজুর্বেদের অনেকগুলো জায়গায় এরমভাবে বলা, যাগযজ্ঞের কথা মনে আছে, হবন করা বা এই জাতীয়, সেই হবন করলে আমাদের মন পরিষ্কার হয়। কেন? ওই হবনের অগ্নি থেকে নির্গত যে পিউরিফাইড এয়ার বা ওই ইথার যে ব্যাপারটা, সেটা আমাদের ভেতরের যে কলুষিত যে নেগেটিভ থটস, সেগুলোকে পজিটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে ভরে তোলে। আচ্ছা, আমাদের থট প্যাটার্ন ভালো হয়, আমরা ভালো থাকি, সেই জন্য যাগযজ্ঞ করতে বলা হয়। আকাশ তত্ত্বের প্রবলেমের জন্য তুমি বললে যে একজন রেপিস্টের উদাহরণ দিলে, ইভেন তোমার সাথে আমার কালকে রাতেই এই পার্টিকুলার কেসটা নিয়ে কথা হচ্ছিল, যে এখানে একটা 7 বছরের মেয়ের উল্লেখ পেলাম। অ্যান্ড জিনিসটা যখন জানলাম তোমার থেকে, আমার মনের ভেতরটাই ঘিন ঘিন করে উঠলো, মানে খুবই ডিস্টার্বিং ব্যাপারটা। আমি চাই তুমি এটা একটু শেয়ার করো। একদম। বিষয়টা হচ্ছে যে নাম উল্লেখ করছি না, তোমারই কেস ছিল? আমারই কেস ছিল। একটি ছোট বাচ্চা মেয়ে তার দাদাকে নিয়ে আমার কাছে আসে, এবং বাচ্চা মেয়েটি পড়াশোনায় বা কোনো দিকে তার মনোযোগ নেই এবং সে নিশ্চুপ নিথর হয়ে বসে থাকে। সেই জায়গাটা আমাদেরকে কেন হচ্ছে, প্রত্যেক বাবা মায়েরই চিন্তা, বাড়ির লোকেরই চিন্তা হবে। তো আমরা অনেক প্রশ্ন করি এবং ডিপ্রেশনের টেন্ডেন্সি বা এই জাতীয় জিনিসের সাসপেকশনস আসে আমাদের মধ্যে। আমরা বুঝতে পারি যে হয়তো মেয়েটি কোনো কারণে ডিপ্রেসড, কিন্তু তার কারণটা কি হতে পারে সেটা আমরা জানতে পারি না। 7 বছরের একটা বাচ্চা মেয়ে ডিপ্রেসড? একদম, সেটা হওয়াটা উচিত নয়, কিন্তু ডিপ্রেসড। একটা 7 বছরের বাচ্চা মেয়ে তার ডিপ্রেস হওয়াটা খুব একটা স্বাভাবিক না, কিন্তু সে ডিপ্রেসড। কারণ অনুসন্ধান করার জন্য আমাদের একটা টেকনিক আমরা ব্যবহার করলাম, সেটাকে আমরা বলি গ্রাফোলজি। মানে সেটাতে আমরা হাতের লেখা দেখে তার ভেতরে কোনো সমস্যা চলছে কিনা, বিশেষত মানসিক কোনো সমস্যা চলছে কিনা, সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। সেটা করতে গিয়ে আমরা জানতে পারলাম মেয়েটি শারীরিকভাবে নির্যাতিত। 7 বছরের বাচ্চা মেয়ে শারীরিকভাবে নির্যাতিত? তখন মারধর করা হতো এরকম? নট লাইক দ্যাট, কাইন্ড অফ আ সেক্সুয়াল। 7 বছরের বাচ্চা একটা মেয়ে সেক্সুয়াল হ্যারাসড। ব্যাপারটা তখন আরো গভীরভাবে অনুসন্ধান করার জন্য তার বাড়ির লোকেদেরকে আমরা ডাকলাম, কারণ সে কিছু বলতে পারছে না, কারণ তার এরকম বলার মতন কোনো মানসিকতা নেই এই মুহূর্তে, কারণ সে ডিপ্রেসড। তো ধীরে ধীরে যখন জানতে পারলাম, যে নিয়ে এসেছিল সেই দাদা, সেও মেয়েটির সাথে ফিজিক্যাল হয়েছিল, তার মামা মেয়েটির সাথে ফিজিক্যাল হয়েছিল, তার জেঠু মেয়েটির সাথে ফিজিক্যাল হয়েছিল, এবং এটি বিগত 3 বছর ধরে চলছে। ওকে, 7 বছর বয়স বাচ্চা মেয়েটার, তুমি বলছো 4 বছর বয়স থেকে তার মামা, তার জেঠু এবং তার দাদা একদম তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করছিল 7 বছরের একটা বাচ্চা মেয়েকে? একদম। এরা মানুষ? এরা মানুষ কি পশু আমি জানি না, বাট আমাদের ধর্ম তো ওই যিনি আমাদের কাছে সাহায্য নিতে এসছেন সেই বাচ্চা মেয়েটিকে বাঁচানোর, তো আমরা সরাসরি কথা বলি তাদের পরিবারের সাথে এবং তাদের পরিবারের কাছে জানিয়ে দিই গোটা বিষয়টা, এবং তারপরে তো থানা পুলিশ হয়, অনেক কিছু হয়। আমি নাম বলবো না এই মুহূর্তে, উল্লেখ করা উচিত নয়, কারণ একজনের জীবনের ভবিষ্যৎ নিয়ে এখানে প্রশ্ন তৈরি হয়ে যায়। কিন্তু থ্যাঙ্কস টু আমাদের সেই সাবজেক্টটা যেটা হচ্ছে গ্রাফোলজি, ইটস আ পার্ট অফ আ কাইন্ড অফ আ সাইকোলজিক্যাল সেগমেন্ট, যেখান থেকে আমরা অনেক রহস্য উন্মোচন করতে পারি এবং তথ্যতে আরো অনেক কিছু জানতে পারি। যারা এরম করছিল তাদের প্রত্যেকের আকাশ তত্ত্বে সমস্যা ছিল এবং তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো রকম ভাবে মানসিক পীড়ন এবং মানসিকভাবে বিপর্যস্ততার লক্ষণ উপস্থিত ছিল, যেই কারণে তারা এরকম বিকৃত আচরণ করছিল। 4 বছরের একটা বাচ্চা মেয়েকে এরকম করছিল। তাদের কাছে তো তখন সেই তারা কি কাজ করছে কি করছে না সেই রকম জায়গাটা তো ক্লিয়ার ছিল না। দাদা মানে নিজের দাদা? হ্যাঁ, নিজের দাদা। তার থেকে বয়সে
ধরে নাও 8 বছরের বড়, 7 কি 8 বছরের বড়। খুব দুঃখজনক ঘটনা শেয়ার করছি, কিন্তু এগুলো হামেশাই ঘটে যদি এলিমেন্টসে প্রবলেম হয়। এবং কতটা সাংঘাতিক হতে পারে তুমি আশা করি আন্দাজ করছো। বেসিক্যালি নিজের মায়ের পেটের বোন সে। একদম। আমি কি বলবো এরপরে আমি বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে, দেখো আমাদের সমাজ ব্যবস্থা হয়তো খুব খারাপভাবে এটাকে নেয়, কিন্তু এটার একটা পজিটিভ দিক। আমাদের পূর্ব সভ্যতাগুলো, যেমন ইজিপশিয়ান সভ্যতাতে এরম ছিল, কিন্তু তার পেছনে উদ্দেশ্য ছিল। যেমন রাজার কন্যা, তার সাথে রাজার শারীরিক সম্পর্ক, এবং তার যে পুত্র সন্তান তাকে রাজা করে, কারণ এটা তাদের প্রয়োজন ছিল, যেটাকে ইনসাস্ট রিলেশনশিপ বলা হয়ে থাকে। কিন্তু এই জিনিসটার প্রয়োজন এই মুহূর্তে নেই। এই যে বিকৃত কাম, এই বিকৃত কামের পেছনে ওই আকাশতত্ত্বের ইমব্যালেন্স হওয়ার একটা ব্যাপার থাকে। আমাদের তত্ত্ব যদি ব্যালেন্স না হয়, শারীরিক রোগ, ওই যে বললাম বিপিএস মডেল, শারীরিক রোগ যেরকম আসতে পারে, মানসিক রোগ সেরকম আসতে পারে, সামাজিক রোগও সেরকম আসতে পারে। ডেফিনেটলি, মানে খুবই ডিস্টার্বিং এই ব্যাপারটা, ভেরি হার্ড টু ডাইজেস্ট। মানে আমি জানি না রাতে ঘুমাবো কি করে আজকে। না, খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু ভালো কথা হচ্ছে মেয়েটি তারপরে চিকিৎসাধীন ছিল এবং সে যথেষ্ট ভালো হয়ে যায়, পড়াশোনাও কন্টিনিউ করে। যারা এরকম করেছিল তাদের কি শাস্তি? তাদের শাস্তি হয়েছে, তাদের পরে থানা পুলিশ নিয়ে কেস করা হয়েছিল, তো তাদের শাস্তি হয়। এবং আমি যেটা বুঝতে পারছি, তার যে বায়োলজিক্যাল দাদা ছিল যে এরকম করছিল, সেও তো 18+ নয় হয়তো। না, তারা চিকিৎসাধীন ছিল কিছুদিন, যেহেতু জুভেনিয়াল হয়ে গিয়েছিল জিনিসটা ক্রাইমের দিক থেকে দেখতে গেলে, তাই জন্য তাদের প্রথমে চিকিৎসার ব্যবস্থাতে করতে হয়, তারপরে তাদের উপরে কি। আর সে মানে এতটাই তার মানে কি বলবো সাতির দিমাগ, বাবা মাকে না জানিয়ে তোমাদের কাছে নিয়ে আসছে। আমি ভাবতেও চাই না এটা নিয়ে। যাই হোক, এই যে টোটাল একটা কেস, আমি একটুখানি, যেহেতু তোমার সোশিওলজির ওপরও মাস্টার্স রয়েছে, আমি সেখান থেকেই জিজ্ঞেস করছি। আগেকার দিনে মানুষের মধ্যে একটা রিলেশনশিপ ছিল, এখনকার দিনে মানুষের মধ্যে বিভিন্ন রিলেশনশিপ ডেভেলপ করছে। একটা এক্সাম্পল তো পেলাম, এরকম বিকৃত কাম, একটা জঘন্য একটা ব্যাপার। তোমার কি কোনো কারণে মনে হয় যে আমাদের এই যে সমাজটা রয়েছে সেটা আস্তে আস্তে অবক্ষয়ের দিকে যাচ্ছে? সে তো অনেক দিক থেকেই যাচ্ছে, এবং এই কামের দিক থেকে যদি দেখি তাহলে নিয়ন্ত্রণহীন যেই জিনিসপত্র সেগুলো তো অবক্ষয়ের দিকেই যাবে। আর বেসিক্যালি অবক্ষয়ের থেকে বড় কথা, এত অপশনস তৈরি হয়ে গেছে, এত লোভ বেড়ে গেছে আমাদের, সেই জন্য মানুষ নিয়ন্ত্রণ করতে পারছে না নিজেকে, যে কারণে তারা এই অপরাধ প্রবণ হয়ে উঠছে এবং করে ফেলছে। তার সাথে সাথে তার যে যোগ্য শাস্তি হওয়া প্রয়োজন, সেই শাস্তিটাও ঠিকঠাকভাবে হচ্ছে না। অর্থ বলো বা সম্পর্ক বলো, তার সুযোগ বা সুবাদে বেরিয়ে যাওয়া, সেই জন্যও কিন্তু এর সঠিক প্রতিকার ঠিকঠাক করে হচ্ছে না। কিন্তু যেহেতু আমাদের সমাজে আমি বিশ্বাস করি খারাপ জিনিস যেরকম হচ্ছে ভালো জিনিসও হচ্ছে, বেসিক্যালি আমাদের চোখে খারাপগুলোই বেশি চোখে পড়ে বলে মনে হয়, যে খারাপটাই বেশি। আদতে তা নয়, ভালোটাও আছে। বহু সংস্থা আছে, বহু এরকম এনজিওস রয়েছে, জিওস রয়েছে, যারা কিন্তু এই ধরনের জিনিসপত্র পেছনে কাজ করছে। তো সেদিক থেকে দেখতে গেলে এর অ্যাওয়ারনেসও বাড়ানোর প্রচেষ্টা চলছে। এবং আমরা স্পিরিচুয়াল সাইকোলজিস্ট যারা রয়েছি, তারাও এই তত্ত্বর ব্যালেন্সগুলোকে মানুষকে অ্যাওয়্যার করিয়ে, জানিয়ে, শিখিয়ে, তাদেরকে নিয়ন্ত্রণ করানোর কৌশলগুলো তাদের মধ্যে ডেভেলপ করিয়ে দিয়ে কিন্তু আমরা এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে, এবং ভীষণ ভালো ফল লাভ করা যাচ্ছে। একটা ছোট্ট উদাহরণ তোমাকে দেব আমি। সেটা হচ্ছে আমাদের একটা রোগ আছে যেটাকে ADHD বলে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ঠিক আছে, সেটা ওই অগ্নিতত্ত্বের ইমব্যালেন্সের সাথে বায়ুতত্ত্বের ইমব্যালেন্সের কারণে আসে। আমরা এই মুহূর্তের পৃথিবীতে অ্যাংজাইটিতে ভুগছি ভীষণ রকমভাবে। এটাও ওই অগ্নিতত্ত্বের সাথে বায়ুতত্ত্বের মানে খারাপ হওয়ার দরুন এটা হয়। দেখবে প্রাচীনকালে মাইথোলজিক্যালি বা পুজো অর্চনাতে পঞ্চতত্ত্বের আরতি করা হয়, সেখানে পঞ্চপ্রদীপ দিয়ে বা প্রদীপ দিয়ে আগুন জেলে আরতি করা হয়। এটাও খুব ভালো একটা পিউরিফাইড জিনিস, যে যাদের ADHD ছিল তাদেরকে অগ্নি স্নান করিয়ে, মানে হচ্ছে তাদের চারিদিকে আগুন দিয়ে
ঘুরিয়ে, যেটাকে আমরা ওই আরতি বলি, হুম। সেটা করাতে তাদের অনেকটা অ্যাংজাইটি বা তাদের ডেফিসিয়েন্সি যেগুলো ছিল কন্ট্রোল করা গেছে। তো এরকম ওই তত্ত্বগুলোকে ব্যালেন্স করতে গেলে কিছু তত্ত্বের স্নানেরও প্রয়োজন হয়। যেমন এখন তো স্পাগুলোতে মাডস বাথ যেগুলো আছে, ওটা হচ্ছে ওই পৃথিবী স্নান বলি আমরা, জলস্নান, Stability-র জন্য। স্টেবিলিটির জন্য। মাড স্নান করলে স্টেবল হয়, স্কিন স্টেবল হয়, অনেক সুন্দর হয়। দেন জলতত্ত্বের তো আমরা রোজ জল দিয়ে স্নান করি, তাতে কিছু ইনগ্রিডিয়েন্টস পুট করলে এরা জ্যোতিষী যারা আছেন বা তারা এই সমস্ত জায়গা থেকে অনেক বলতে পারবেন এই পদ্ধতিগুলো। তেমনি অগ্নি স্নান আছে, বায়ু স্নানও আছে। কিরকম? গরমকালে যেটা আমরা করি খুব কমন, স্নান করে এসে ফ্যান চালিয়ে দিয়ে দাঁড়িয়ে শুকাই বা হেয়ার ড্রাই করি, তো এগুলো সব বায়ু স্নানের আন্ডারে পড়ে, ঠিক আছে। তেমনি আকাশতত্ত্বের স্নানও আছে। কিরকম? যত তুমি বেশি ভালো লোকজনের সাথে মিশবে, যত তুমি পবিত্র জায়গায় যাবে, যত তুমি পজিটিভ জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করবে, মেডিটেট করবে, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবে, তত আকাশ তত্ত্বকে ইমপ্রুভ করা যাবে। এই যে মেডিটেশন, এই মেডিটেশনটা এখনকার দিনে কতটা ইম্পর্ট্যান্ট? ভীষণ ভীষণ, এবং খুব ফলদায়ী, ফলপ্রসূ, এবং এর পরিমাণ বাড়ছে। কারণ যত সমাজ ব্যবস্থা এগোচ্ছে তত কাজ বাড়ছে, চাপ বাড়ছে, অ্যাচিভমেন্টের জন্য লোভ বাড়ছে। আমাদের আকাশতত্ত্ব তো ইমব্যালেন্স হচ্ছে না, আকাশের পরিমাণও তো বাড়ছে, এবার তাকে তো নিয়ন্ত্রণ করতে হবে। মেডিটেশন সেই নিয়ন্ত্রণটা করে। ধরো একজন একদম লেম্যান, কখনো সে মেডিটেশন বা এইসব ত্রাটক এইসব কখনো করেননি, একদম শুরু করতে পারেন কিভাবে? খুব সহজ, যতক্ষণ পারে। আমি বলবো 10 মিনিট সারা দিনের মধ্যে যে কোনো সময় দেওয়া যায়, যে কোনো সময়, এর কোনো এর নির্দিষ্ট টাইম নিশ্চয়ই আছে, কিন্তু তিনি যখন শুরু করছেন যে কোনো সময় একদিন দিন 10 মিনিট। একটা মৃতদেহ যেরকম পড়ে থাকে সেরকম ভাবে তিনি বসে থাকুন। আচ্ছা। চোখটা বন্ধ থাকবে। বাইরের পৃথিবীতে ওলট পালট যা হয়ে যাক, মৃতদেহ যেরকম কোনো সারা বা রেসপন্স দিতে পারে না, তিনি শুধু ওইভাবে বসে অবজার্ভ করবেন কোথায় কি হচ্ছে। ওকে। ফোন আসতে পারে, কেউ ডাকতে পারে, খুব গুরুতর কাজ কিছু হতে পারে, যতক্ষণ না অ্যাক্সিডেন্টাল কিছু কেস হয়ে যাচ্ছে আমাদের এটা চেষ্টা করতে হবে ওই 10টা মিনিট শুধু আমি অবজার্ভ করব, চোখ বন্ধ করে এক জায়গায় বসে। কোনো থটকে ব্লক করা নয়, কোনো রকম কনসেন্ট্রেশন নয়, শুধুমাত্র চুপচাপ বসে থাকা, আর কিচ্ছু নয়। যত দিন বাড়বে এই 10 মিনিটটাকে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত টেনে দেওয়া যায়। 12 ঘন্টা মেডিটেশন? হ্যাঁ, বিপাসনা মেডিটেশন এ তো সারাদিন মেডিটেশনই করানো হয়, সেখানে 12 ঘন্টা দৈনন্দিন মেডিটেশন করানো হয়। আগেকার দিনে যারা ঋষি মুনি ছিলেন, আমি দেখেছি বা পড়েছি, আমি জানি না ঠিক না ভুল, তারা মেডিটেশন করতেন এবং মেডিটেশন করার মাধ্যমে তারা এমন কিছু জ্ঞান রয়েছে যেটা হয়তো বইপত্র পুঁথি কিছু না পড়েই মেডিটেশনের মাধ্যমেই সেই জ্ঞান লাভটা করতেন। এটা কতটা ঠিক, আর যদি ঠিক হয় সেই জ্ঞানটা কোথা থেকে আসছে? কৌস্তব, একটা জিনিস আগে ক্লিয়ার করে দিই। তুমি বলে মুনি ঋষি, এটা একটু জেনে নেওয়া উচিত আমাদেরও এবং যারা শুনছে আমাদেরকে তাদেরও। মুনি, ঋষি, সাধু, সন্ন্যাসী, এই চারটে ডেফিনেশন আছে। আচ্ছা, ঠিক আছে। ঋষি হচ্ছেন যিনি রিসার্চ করেন। রিসার্চ শব্দটা ঋষি শব্দ থেকে এসছে। ওকে, ঠিক আছে। যারা সায়েন্টিস্ট এই মুহূর্তে রিসার্চ করছে তারা সবাই ঋষি, তারা নতুন তথ্য প্রমাণ সহ আবিষ্কার করছে। মুনি হচ্ছেন দ্য ম্যান হু নোজ এভরিথিং, ব্রহ্মজ্ঞানী, তাই তিনি হেড। মুনি হচ্ছে মাস্টার্স, তিনি সব থেকে উঁচুতে রয়েছেন, তিনি সব জানেন, তার অনুভূতি তাকে সব কিছু দিয়েছে। সাধু হচ্ছেন একজন ভালো মানুষ, আমরা বলি না সাধু সাধু, তার মানে যে খুব ভালো। তার জন্য তাকে ওই সাধু মানে তার দাড়ি রাখতে হবে, জটা রাখতে হবে, এরকম কোনো মানে নেই বা নিয়মও নেই, যে খুব ভালো সে সাধু। আর সন্ন্যাসী হচ্ছেন যিনি সব কিছু জানার জন্য সংসার নিয়ম ত্যাগ করেছেন, সংসার জীবন নয়। সংসার জীবনের মধ্যে থাকলে তো সংসার নিয়মের মধ্যেই আবদ্ধ থাকবে। রামকৃষ্ণ পরমহংসদেব সংসারের থেকেও আবদ্ধ হননি,
উনি পরম সন্ন্যাসী, সংসার নিয়ম ত্যাগ করেছেন, জীবন নয়। ঠিক আছে, এদের মধ্যে যারা ঋষি তারা বেসিক্যালি তুমি যেটা বলছো সেই জ্ঞানগুলো অর্জন করেছেন। এখানে আরেকটা জিনিস জানা উচিত, এই বাইরে যা কিছু আছে প্রকৃতিতে, বিশেষ করে যদি সৌরমণ্ডলে দেখি, পঞ্চতত্ত্ব রয়েছে, বেসিক্যালি পঞ্চতত্ত্বের গুণগুলো রয়েছে, আমাদের শরীরের ভেতরেও রয়েছে। বাইরের যা নিয়মে কাজ হয় আমাদের শরীরও ঠিক একই নিয়মে কাজ করে। তুমি যদি মেডিটেট করো তাহলে তোমার ওই তত্ত্ব ব্যালেন্সে আসে, অ্যালাইনমেন্টে হয়, যেটাকে আমরা চক্র ব্যালেন্স বলি। তখন কি হয়, তোমার জন্য কি দরকার আর কি দরকার নেই তুমি নিজেই জানতে পারছো। কেন? প্রকৃতি তোমাকে জানান দিচ্ছে সেই ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে, যাকে আমরা কসমিক ফ্রিকোয়েন্সি বলি। এই কসমিক ফ্রিকোয়েন্সি যখন তোমার শরীরে প্রবেশ করছে বা তোমার ভেতরে এক হচ্ছে, তখন তুমি আর প্রকৃতি ভিন্ন হচ্ছ না, এক হয়ে যাচ্ছ। তোমার অহংবোধ চলে যাচ্ছে এবং তুমি প্রকৃতি যেই সহজ নিয়মে নিজেকে সমাধান করে, তুমিও সেই চেষ্টা করছো, তাই তোমার কাছে সেই জ্ঞান চলে আসছে। এইভাবেই আগেকার দিনের লোকেরা প্রাকৃতিক উপায়ে কিন্তু জ্ঞান সঞ্চয় করতেন। আগেকার দিন বলাটা ভুল হবে, রবীন্দ্রনাথও এই একই তত্ত্বে বিশ্বাস করতেন, যেই কারণে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, প্রকৃতির মধ্যে থেকে পড়াশোনা করা। ওকে ওকে, ডিপ, মানে ইউনিভার্সের মধ্যে সব নলেজ রয়েছে, কানেক্ট করতে হবে ইউনিভার্সের সাথে। একদম, তুমি তাকে সুযোগটা দাও, সে তোমাকে দেওয়ার জন্য বসে রয়েছে। তুমি যদি না নিতে চাও, সে তোমাকে কিছুই দেবে না। তুমি নিও, চাও, সে তোমাকে ভরে দেবে, সলিউশনও দেবে। এই জিনিসটা অনেকটা ম্যানিফেস্টেশনের মতো শুনতে লাগছে। ম্যানিফেস্টেশন মানে কি? নতুন করে ক্রিয়েট হওয়া। অলরেডি তো হয়েই রয়েছে, তোমাকে সুযোগ করে দিচ্ছে। তুমি সহজ হয়ে ইউনিভার্সকে বন্ধু বানাচ্ছ, সেই তোমাকে হেল্প করবে। ল অফ অ্যাট্রাকশনস বলো, ম্যানিফেস্টেশনস বলো, আমরা বলি না অ্যাস্ট্রাল প্রজেকশনস বা অ্যাস্ট্রাল ট্রাভেল, সোল কনফিগারেশনস, সবটা ইউনিভার্সের ফ্রিকোয়েন্সিতে ডিপেন্ড করে রয়েছে। আমাদের শরীর ফ্রিকোয়েন্সি দিয়ে তৈরি। পুরাণে বলা হয়েছে শব্দই ব্রহ্ম। ঠিক আছে, তো শব্দ মানে তো কম্পন। কেওসের থিওরিতেও আছে কম্পনই সব শের। আমাদের শরীর, পুরো অ্যাটমের যে থিওরি, আমাদের শরীর সেই দিয়েই তৈরি হয়েছে, আলাদা কেউ নই। বিজ্ঞানও একই কথা বলছে, দর্শনও একই কথা বলছে। সুতরাং তুমি যদি অ্যাকসেপ্ট করে নাও গোটা জিনিসটাকে, তন্ত্র বলো, জ্যোতিষ বলো, বিজ্ঞান বলো, ভূত বলো, প্রেত বলো, ঈশ্বর বলো, ভগবান বলো, সবটাই একই জায়গাতে রয়েছে। কম্পন, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এই পুরো কনসেপ্টটা রয়েছে। সেটা বলতে বলতে তুমি পার্টিকুলারলি একটা ওয়ার্ড ইউজ করলে, যেটার মাধ্যমে অনেক কিছু জানা সম্ভব, অনেক কিছু ব্যালেন্স করা সম্ভব এবং লাইফে হয়তো অনেক কিছু অ্যাচিভ করাও সম্ভব। একদম, সেটা হচ্ছে চক্রাস। নলেজ। আমাদের বডিতে কতগুলো চক্র রয়েছে, সেই চক্রগুলোর ব্যাপারে তোমার থেকে জানতে চাই, অ্যান্ড কিভাবে এটা আমাদেরকে প্রভাবিত করে। একদম। অ্যান্ড আরেকটা জিনিস একটু অ্যাড করছি, হয়তো চক্রর ব্যাপারে আমরা শাস্ত্রীয়ভাবে বা পুঁথিগতভাবে অনেক কিছুই জানতে পারি, কিন্তু এই চক্রগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে আমাদেরকে ডিসিশন নিতে বা চক্রগুলোকে কিভাবে আমরা ইউজ করব আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, যার মাধ্যমে আমাদের উন্নতি সাধন সম্ভব। একদম। আমি যেহেতু একজন স্পিরিচুয়াল সাইকোলজিস্ট, তাই আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই চক্রের ব্যাখ্যা তোমাকে বলবো, কারণ শাস্ত্রীয় ব্যাখ্যা আমরা জানি, সবাই সেটাকে নিয়ে আলোচনাও করেছি। দেখো, আমাদের শরীরে না, মানে শাস্ত্রীয়ভাবে বলা হয় ৭২,০০০ নাড়ি রয়েছে। নাড়ি মানে স্পন্দন? না, নাড়ি মানে নট স্পন্দন, নাড়ি মানে হচ্ছে চ্যানেল, যার মধ্যে দিয়ে ওই ফ্রিকোয়েন্সি গুলো চ্যানেলাইজড হয় এক জায়গা থেকে। হ্যাঁ, যেরকম ব্লাড সার্কুলেশন, এটা একটা নাড়ি, হরমোনাল সার্কুলেশন, এটাও একটা নাড়ি, আমাদের ইম্পালস ব্রেনের, সেটাও একটা নাড়ি। এরকম টোটাল ৭২,০০০ রকমের নাড়ি আছে। তার মধ্যে মেন হচ্ছে ১১২টা। সেই ১১২টার মধ্যে ১০৮টা আমাদের শরীরের প্রধান কেন্দ্র চক্রের। এই ১০৮টার মধ্যে ৬টা চক্র সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকে ভুল জানি যে টোটাল ৭টা চক্র, টোটাল ৭টা চক্র নয়, টোটাল ১১২টা চক্র। বিজ্ঞান ভৈরব তন্ত্রে এই ১১২টা চক্রকে কন্ট্রোল করার মেডিটেশনের টেকনিক দেওয়া রয়েছে। বলা হয় ভগবান শিব স্বয়ং এটা বলে গেছিলেন বা উল্লেখ করে গেছিলেন। হ্যাঁ,
কিন্তু ওই 108টা যে মেইন চক্র, তার মধ্যে 2টি চক্র আমাদের শরীরে থাকে না, একটা বাইরে থাকে, একটা মানে একটা ওপরে থাকে, একটা নিচে থাকে। তোমার পা যেখানে স্পর্শ করছে মেঝের সাথে, তার জন্য তোমার পায়ে কখনো ঠান্ডা বা গরম অনুভূতি হচ্ছে, এটাও একটা চক্র। যদি বন্ধ হয়ে যায় এই অনুভূতিটা, তোমার ওই চক্রে ব্যালেন্স চলে গেল। ওকে, আছে তার হয় না? মধ্যে তো ঠিক সেরকম ভাবে শরীরের মধ্যেও কিছু চক্র রয়েছে। তার প্রধান হচ্ছে ওই 6টা চক্র। কি কি? প্রথম চক্র মূলাধার চক্র। মূল আধার নামের মধ্যেই রয়েছে। তন্ত্রের এক রকমের ব্যাখ্যা আছে, বাট বিজ্ঞানের এক রকমের ব্যাখ্যা দিয়েছে। মূলাধার চক্র সম্পর্কে বিজ্ঞানী গার্ডেনার প্রথম কথা বলেছিলেন। তিনি বলেছেন আমাদের যে এক্সিস্টেন্স, এই যে আমাদের শরীর আছে বা পৃথিবী তত্ত্ব, সেটা হচ্ছে মূলাধার চক্র। ওকে, যার জন্য আমরা আছি। মানে মূলাধার চক্রের সাথে এই যে পৃথ্বীতত্ত্ব, এটা কানেক্টেড একদম। ওকে, ঠিক আছে। দেন পরেটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। ওকে, দ্যাট ইজ কন্ট্রোলড তত্ত্বের দিক থেকে যদি বলি ইমোশনস, ওয়াটার। ওকে, কারণ স্বাধিষ্ঠান চক্রের মধ্যে ডুয়ালিটি আছে এবং জলের লেয়ার আছে। সেখানে ফেমিনিটিও যেরকম আছে, ম্যাসকুলিনিটিও সেরকম আছে। মানে আমি এটা বুঝতে পারছি যে আমাদের এই স্বাধিষ্ঠান চক্রতে অর্ধনারীশ্বরের বসবাস, এরকম ভাবে ভাবতে পারি কি আমি? বেসিক্যালি অর্ধনারীশ্বর নয়, আমাদের শরীরের মধ্যে ছেলে বলো মেয়ে বলো নির্বিশেষে তার মধ্যে মেয়ে সুলভ আচরণ, ছেলে সুলভ আচরণ দুটোই থাকে। কারোর মধ্যে কোনোটা বেশি, কোনোটা কম। ঠিক আছে। এটার সাথে আমরা জলতত্ত্বের তুলনা করতে পারি, বললাম তোমাকে। এর ঠিক পরের যে চক্র, সেটা আমি এখানে একটা কোশ্চেন করতে চাই। মানে আমি কাউকে ছোট বড় করছি না বা কাউকে খারাপ ভাবেও বলতে চাইছি না। ধরো অনেক ছেলে রয়েছে যাদের মেয়ে সুলভ আচরণ রয়েছে, সেটা ঠিক ভুল তাদের পার্সোনাল প্রেফারেন্স, সেটা আমি সেখানে যাচ্ছি না। বা অনেক মেয়ে রয়েছে যারা টমবয় হয়ে থাকে, তাদের সেটা পছন্দ। আমার কিছু বন্ধু বান্ধবী রয়েছে। তো সেই ক্ষেত্রে বা অনেকে তাদের সেক্স চেঞ্জ অপারেশনসও করছেন, ঠিক আছে, ট্রান্সফর্ম করছেন নিজেকে, সেটা তাদের নিজেদের অধিকার বা সেটা তাদের নিজেদের ইচ্ছা, সেই কারণে করছেন। এটা কি স্বাধিষ্ঠান চক্র কি এটার সাথে কোনোভাবে লিঙ্ক? একদম সম্পূর্ণ স্বাধিষ্ঠান চক্রের লিঙ্কের জন্যই এটা হয়। ঠিক আছে। এবং যদি তত্ত্বগত দিক থেকে দেখি, জলচক্রের তত্ত্বের জন্যই এটা হয়। ওই যে বললাম ফেমিনিটি অ্যান্ড ম্যাসকুলিনিটি, দেখো ওটা হয় হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য। ইমব্যালেন্স কথাটা এখানে ইউজ করা একদমই উচিত হবে না। টেস্টোস্টেরন হরমোন, ইস্ট্রোজেন হরমোন, এই দুটোর ভারসাম্য এদিক ওদিক হয়। এবং কোন তত্ত্বে আসছে? আকাশ তত্ত্বে। আমার ইচ্ছা করছে, আমি নিজেকে এরম বলে মনে করছি, সম্পূর্ণ আকাশ তত্ত্ব। এবার আমাদের তত্ত্বগুলো এইভাবে লেয়ারে আছে না, যে কোনো একটা তত্ত্বে যদি সমস্যা বা অতিরিক্ততা আসে, তার বাকি ওপরের তত্ত্বগুলো না সেখান থেকে সমস্যা তৈরি হয়ে যায়। ঠিক আছে। ইমব্যালেন্স থাকলেই ওই যে বললাম, কোনোটা যদি বেশি থাকে, কোনোটা যদি কম থাকে, তার মধ্যে সেই প্রবণতা বেড়ে যায়। সেই জন্যই এটা হয়। তো এটাকে ওই দৃষ্টিভঙ্গিগত দিক থেকে এটাকে বড় ছোট বা একদমই করা উচিত না। এটা খুব স্বাভাবিক এবং ন্যাচারাল, প্রকৃতিও এই নিজেই এইভাবে রয়েছে। মানে আমি সেই জন্যই জিজ্ঞেস করলাম, ডুয়ালিটির ব্যাপারটা যেহেতু বললে, এবার তাদের লাইফ, তাদের চয়েসেস, সেটা তাদের ব্যাপার এবং তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা স্বাধীন। কৌস্তব, এখানে একটু একটা জিনিস বলি তোমাকে, সেটা হচ্ছে যেই মানুষটার মধ্যে মমত্ববোধ, স্নেহবোধ, ভালোবাসা বোধ যদি অতিরিক্ত থাকে, তার মধ্যে ফেমিনিজম কোয়ালিটি আসবেই, কারণ সেটা আমরা মায়ের থেকে পাই। কোনো মানুষের মধ্যে একটুখানি অ্যাগ্রেসিভ টেন্ডেন্সি, একটুখানি সমাজকে প্রতিপালন করার টেন্ডেন্সি, একটু ডমিনেট করার টেন্ডেন্সি, এটা আমরা বাবাদের থেকে শিখেছি। এই ম্যাসকুলিন কোয়ালিটি যেটাকে আমরা বলি, সেটা বাবাদের থেকে পাই। সেটা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তো একটি ছেলে, তার মধ্যে আমরা এক্সপেক্ট করি যে সে একটু মাস্কিউলাইন হবে, তাহলে তার মধ্যে পৌরুষত্ব আছে, তার মানে তার মধ্যে কোনো মমত্ববোধ, স্নেহবোধ থাকবে না? একদমই নয়। কোনো ছেলের মধ্যে মমত্ববোধ, স্নেহবোধ, ভালোবাসা এইগুলো বেশি থাকতেই পারে। ঠিক আছে। তো তার মধ্যে ফেমিনাইন কোয়ালিটি আসবে। এটা খারাপ বা ভালো নয়, সেটার কোয়ালিটি বেশি সেইভাবে। ওই যে বললাম স্বাধিষ্ঠানা চক্রের ডুয়ালিটি, ইং ইয়াং, সাদা কালো, কোনোটা একটা বেশি আছে, সেই জন্য জলকে সবসময় ভারসাম্যে থাকতে হবে। জলের সমচ্ছশীলতার ধর্ম অনুযায়ী, তাই তো? যদি জল জমে যায়, তাহলে জলের মধ্যে পৃথিবী তত্ত্বের পরিমাণ বেড়ে যাচ্ছে। যদি জল বাষ্পীভূত হয়, মানে অগ্নিতত্ত্বের পরিমাণ বেড়ে যাচ্ছে। যত বাষ্পীভূত হবে তত ইমোশনস বাড়বে। রানিং থাকলে ঠিক আছে। ওকে।
আর নেক্সট চক্র হচ্ছে মণিপুর চক্র। ঠিক আছে, মণিপুর চক্রকে হার্ট চক্র না, মণিপুর চক্র হচ্ছে আমাদের উদরের যে চক্র, যেটা দিয়ে আমরা অগ্নি তত্ত্বকে নিয়ন্ত্রণ, মানে বিএমআর বলি। মাইথোলজির একটা ছোট উদাহরণ দিই, খুব ছোট। সতীর দেহত্যাগ মনে আছে? যেখানে শিব সতীর দেহ নিয়ে, আমাদের 51 পীঠ যেই কারণে তৈরি হয়েছিল, সেখানে হয়েছিল যজ্ঞাহুতি দিয়েছিলেন। ঠিক আছে, বেসিক্যালি যেটা হয়েছিল, মানে সায়েন্স যেটা মনে করে যদি এরকম হয়ে থাকে, যে আমরা মণিপুর চক্রর ভেতরে যে তেজ, সেটা যদি বাড়িয়ে দিই, তাহলে ভেতরে যে অঙ্গযন্ত্রগুলো আছে, মানে ধরো লিভার, ইন্টেস্টাইন, ভ্যানাতানা, ওগুলো তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে অবভিয়াসলি। তাতে কি হবে? তোমার ডেথ হয়ে যাবে এবং তোমার ভেতরের পুরো শরীর কালো হয়ে যাবে, মানে তুমি পুড়ে গেছো। এখানে একটা জিনিস আমি পড়েছিলাম, এই যে ব্রুসলি ছিল, ঠিক আছে, ব্রুসলি এত মার্শাল আর্ট পারফর্ম করেছে। আমরা ছোটবেলা থেকে, আমি মার্শাল আর্টস যেহেতু করতাম, ক্যারাটে, টাইকোন্ডো, ব্রুসলিকে ছোটবেলা থেকে খুব ভালোভাবে ফলো করেছি। তো সেই ক্ষেত্রে আমি একটা জায়গায় পড়েছিলাম বা শুনেছিলাম যে ব্রুসলির যে মণিপুরা চক্রটা যেটা ছিল, ঠিক আছে, সেটা এতটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছিল। এবার হয়তো একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, বাট এরকম মানুষদের কি আয়ু একটু কম হয় সাধারণ মানুষের থেকে, যাদের মণিপুর চক্রটা খুব বেশি অ্যাক্টিভ? মণিপুর চক্রের ঠিক ওপরের যে চক্রটা রয়েছে, সেটাকে আমরা হার্ট চক্র বলি। ঠিক আছে, হার্ট চক্র নিয়ন্ত্রিত হয় মণিপুর চক্রের দ্বারা, কারণ প্রত্যেকটি চক্র তার আগের চক্র থেকে এনার্জি নেয়। মণিপুর চক্র অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে রয়েছে, মানে তোমার হার্ট চক্র অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে রয়েছে। তোমার মধ্যে এই ধরনের টেন্ডেন্সি আসবে যে তুমি তোমার হার্টকে বেশি ইউটিলাইজ করছো। যত বেশি ইউটিলাইজ করবো তত আয়ু ক্ষয় হচ্ছে। ওকে, রেগে যেতে বারণ করে। এই জন্যই কি বলে যারা খুব অ্যাক্টিভ, একটা কথা আছে প্রবাদ, বা ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়। ঠিক আছে, মানে মৃত্যুই বলে না এখানে। তো সেটাই, যত বেশি ক্রোধ হবে তত বেশি তোমার মণিপুর চক্র অ্যাক্টিভ হচ্ছে। বাট ইন আ পজিটিভ সেন্স যদি আমি ধরি, মণিপুর চক্র থেকে যে শুধু ক্রোধকে আমরা ডিটারমাইন করছি ফায়ার এলিমেন্ট থেকে, সেটা তো শুধু নয়, না, অ্যাক্টিভিটি, রেডিয়েন্স, লিডারশিপ কোয়ালিটিস, সেটা মণিপুর চক্র থেকে হচ্ছে। একদম। এবার সেই ক্ষেত্রে আমি যদি এটাকেই ধরি, মানে একটা প্রবাদ বাক্য আছে, ভালো মানুষরা কম সময়ে বাঁচেন, সেটা কি আমি এটার সাথে রিলেট করতে পারি? হ্যাঁ, কারণ তুমি অতিরিক্ত অ্যাক্টিভ হচ্ছ, তুমি এনার্জিটাকে ভালো কাজে ব্যবহার করছো, তাহলে তো তোমার সেই একই রেজাল্ট দেবে না। দেখো, তত্ত্ব আর প্রকৃতি ভালো বা খারাপ কিছু বোঝে না, সেটা প্রকৃতির নিয়ম, মানে প্রাকৃতিকভাবে বা সামাজিকভাবে আমরা তৈরি করেছি, এটা ভালো এটা খারাপ। চোর চুরি করছে, সেটা চোরের জন্য ভালো, আমাদের জন্য খারাপ। হ্যাঁ, এটা সামাজিক নিয়ম, এটা আমরা তৈরি করেছি। কিন্তু সবাই প্রাকৃতিক যে ফল সেটা ভোগ করছে। মণিপুর চক্র অ্যাক্টিভ হওয়ার দরুন আমি অতিরিক্ত অ্যাক্টিভ, সেটা আমি কোন কাজে লাগালাম সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কোন কাজে লাগাতে পারি সেটা জ্ঞান সঞ্চয় হলেই হবে। এটা ঠিক পরের যে চক্র, হার্ট চক্র, সেই চক্রটা কি নাম এটার? এটা হচ্ছে তোমার অনাহত চক্র। নামের মধ্যেই দেখো আছে অনাহত, যাকে আহত করা যায় না। মাইথোলজি বলে এখানে ভগবান বিষ্ণুর বাস। আচ্ছা, ঠিক আছে, তো উনি ম্যানিপুলেটর। ওকে। অনাহত চক্র হচ্ছে পরম দায়ক চক্র, মানে দানশীল চক্র। অনাহত চক্র দিয়ে আমরা দান করি। ঠিক আছে, এখানে একটা ছোট্ট জিনিস বলবো, যখন আমরা কাউকে কিছু দান করি তখন আমাদের এটা খালি হয়ে যায় না, ভরতে হবে ওখানে। তখন আমরা কি করি? ভরার চেষ্টা করি। ধরো আমি তোমাকে এখন কিছু দান করছি, নলেজ দিচ্ছি, তো আমার এটা খালি হচ্ছে, তো ভেতর থেকে দিচ্ছি, এটা অনুভূতি। তখন আমি তোমার থেকে অনুভূতি নেওয়ার চেষ্টা করব। যে কোনো প্রেমের সম্পর্কে সেটাই হয়, তাই মনের মিলন এখান থেকে বলে অনাহত চক্র। হ্যাঁ, আমি তোমাকে আমার অনুভূতি দান করলাম, চাইবো ফাঁকা হলো তোমার থেকে তোমার অনুভূতি এখানে নিতে। যদি না পাই, সেটা যদি না পাই আমি ছটফট করব। ওই যে বললাম অনাহত চক্রের ডিসব্যালেন্স হলো, মানে আগের চক্র থেকে এনার্জি তুলছে, মানে মণিপুর চক্র, তাই জন্য অ্যাংজাইটি হচ্ছে, উদ্বিগ্ন হচ্ছে, রাগ হচ্ছে, বুঝতে পারলে? তো তখন আমি যদি তোমার থেকে ভরানোর পেয়ে যাই, ওকে চলো কাম ডাউন হয়ে যাবে। যদি না পাই আমরা অন্য মানুষ খুঁজি। একটা অ্যাটেনশন একটা পার্টিকুলার মানুষের থেকে চাইছি, যদি তার থেকে না পাচ্ছি না, তো তার অন্য মানুষের কাছ থেকে সেটা খুঁজছি, তাকে গিয়ে তার সম্পর্কে নিন্দা করছি, বলছি, রাগ দেখো তাকে দিয়ে দিচ্ছি, আমি তার থেকে সিম্প্যাথি কুড়াচ্ছি। চক্র ভরতে হবে, তো নাহলে ইমব্যালেন্স হয়ে যাবে। ওকে ওকে ওকে, ঠিক আছে।
দেন এর ওপরে যে এই চক্রটাকে আমরা কখনো কখনো বায়ুতত্ত্বের সাথে তুলনা করি, বাট দুটো চক্রকে নিয়ে আমরা বলতে পারি বায়ুতত্ত্ব। বায়ুতত্ত্বের সাথে বিশুদ্ধি চক্রেরও কানেকশনস আছে। মণিপুরের চক্রটা রিলেটেড অনাহত চক্র, অনাহত চক্রটা রিলেটেড টু বায়ুতত্ত্ব, হ্যাঁ কিছুটা। আর আর এর বাকিটা ঠিক ওপরেরটা বিশুদ্ধি চক্র। Okay. সেটা হচ্ছে পিওরনেস। পিওরনেস মানে হচ্ছে বাস্তব, যেটা অ্যাকচুয়াল। বিশুদ্ধ শব্দটার মানেই হচ্ছে যেটা শুদ্ধ, ঠিক আছে, যেটা আছে, যেটা বাস্তব। তাই এটাকে কথার সাথে তুলনা করা হয়েছে। কথা দিয়ে কিন্তু আমরা আমাদের ভেতরের জিনিস, আমাদের জ্ঞান, আমাদের ভাব ভঙ্গিমা বলার চেষ্টা করি, মানে যেটা অ্যাকচুয়াল। কিভাবে ইউজ করছো তোমার ব্যাপার। বায়ুকে কমিউনিকেট হচ্ছে না, বায়ুর কাজই সেটা না। তো তুমি যদি মিথ্যে বলো, বায়ু নেগেটিভলি কমিউনিকেট করছে, যদি সত্যি বলো, বায়ু পজিটিভলি কমিউনিকেট করছে। তো যখন আমরা এই তত্ত্বটাকে বা এই চক্রটাকে সঠিকভাবে ইউজ করছি, তখন এর ঠিক পরের চক্রটা আমার কাছে খুলে যায়। সেটা হচ্ছে আজ্ঞা চক্র, লাস্ট চক্র, থার্ড আই। এটাকে জ্ঞান বলে। আমি সায়েন্টিস্ট, তো আমরা জ্ঞান বলি না, আমরা পারসেপশন বলি, ওকে, বোঝা বলি। বাচ্চাদের দেখবে অঙ্ক করালে কিছু বাচ্চা আছে খুব তাড়াতাড়ি বুঝে যায়, কিছু বাচ্চা আছে দেরি করে বোঝে। তার মানে কোথাও গিয়ে তার আজ্ঞাচক্র ঠিকঠাকভাবে কাজ করছে না। ওকে, ঠিক, তার মানে আকাশ তত্ত্ব ঠিকঠাকভাবে কাজ করছে না। ওকে, ওকে, ক্লিয়ার হলো? আমাদের ভাবনা চিন্তা সব এইটুকুনির মধ্যেই রয়েছে। ব্রেন, বিপিএস মডেলে আবার চলে যাচ্ছি। এখান থেকেই আমরা পারসিভ করছি, ভাবছি, বায়োলজিক্যাল হয়ে গেল, ভাবছি না সাইকোলজিক্যাল হয়ে গেল, ডিসিশন নিচ্ছি সোশ্যাল হয়ে গেল। আকাশ তত্ত্ব যদি সমস্যা থাকে ওই লেভেলেই হবে। থার্ড আই সঠিকভাবে ইউজ করছো না, নেগেটিভভাবে ইউজ করছো, আকাশ তত্ত্বে প্রবলেম আসবে। ওকে, তুমি যদি মনে করো আকাশের শেষ আছে, তুমি আকাশ তত্ত্বের ভুল ইউজ করছো। তুমি যদি মনে করো আকাশের শেষ নেই, তাহলে সেটা সনাতন, তাহলে আকাশ তত্ত্বের সঠিক ইউজ করছো। তুমি গ্রাফোলজি নিয়ে তো রিসার্চ করছো, ইভেন আমরা আমাদের হাতের লেখা দেখি অনেক কিছু জেনেছি। যাই হোক, কখনো কোনো হাতের লেখা দেখে চমকে উঠেছো? হ্যাঁ, প্রচুর আছে। কিরকম? সম্পর্কের ক্ষেত্রে সব থেকে বেশি ভালো কাজে লাগে হাতের লেখা। আমরা কিছু স্ট্রোকস আছে যেগুলো দেখলেই আতকে উঠি। একটা স্ট্রোকস আছে, শশাঙ্ক বলি আমরা তার নাম। যদি আমি কারোর লেখার মধ্যে শশাঙ্ক পাই, আমরা সঙ্গে সঙ্গে বলে দিই যে এর সাথে সম্পর্ক করা বুঝে শুনে করতে হবে, মানে রিলেশনশিপ একদম ব্রেকআপ হবেই হবে, বা ঝামেলা অশান্তি হবেই। এতটাই খতরনাক। কি হয় আমি তোমাকে বলছি। একটি ছেলের হাতের লেখায় শশাঙ্ক আছে, ঠিক আছে। সেই ছেলেটি ততদিন পর্যন্ত একটি মেয়েকে চাইবে বা পছন্দ করবে যাকে ওই ছেলেটি থেকে দেখতে সুন্দর, ঠিক আছে, এবং তার জন্য সে মানে নিজের জীবন হয়তো সঁপে দিতে পারে। কিন্তু যেদিন বুঝতে পারবে যে সেই মেয়েটি তার বশীভূত হয়েছে বা তাকে ছেড়ে আর যাবে না, সেই দিন থেকে অত্যাচার করা শুরু করবে। এবং যখন মেয়েটি বুঝতে পারবে রিলেশনশিপটা টক্সিক হয়ে যাচ্ছে, তখন চেষ্টা করবে বেরিয়ে আসার। ছেলেটি আবার আগের পর্যায়ে চলে যাবে, নিজেকে খুব ভালো করে নেবে, নিয়ে আবার একদম তার পায়ে মাথা ঠেকিয়ে দেবে, এরকম একটা ব্যবহার করে দেবে। কিন্তু যেদিনকে আবার বুঝবে মেয়েটি গলে জল হয়ে গেছে, আবার সেই জায়গাটায় মানে ও ঠিক আছে থাকতে পারি, চলো কনসিডার করছি, সেদিন থেকে আবার ওর ওপরে মেন্টাল টর্চার শুরু হবে। কখনো কখনো ফিজিক্যাল লেভেলেও আমরা যাই। এটা ততদিন কন্টিনিউয়াস চলতে থাকবে যতদিন না পর্যন্ত ছেলেটা স্যাটিসফাইড হচ্ছে। তো এই যে শশাঙ্ক স্ট্রোকটা রয়েছে, যদি কোনো ছেলের মধ্যে থাকে, সেটা বুঝে নিতে হবে যে খুব টক্সিক একটা রিলেশনশিপের মধ্যে হতে চলেছে বা ফেসে গেছে একটা পার্টিকুলার মেয়ে। আর কোনো মেয়ের হাতের লেখা যদি থাকে, যদি কোনো মেয়ের লেখার মধ্যে থাকে, সে চাইবে এমন একজন ছেলে যে তার থেকে দুর্বল। ওকে, কারণ ওই সেম থিওরি, যতক্ষণ না সেই মেয়েটা বা ছেলেটির মন জয় করতে পারছে, ততক্ষণ তার প্রতি মানে অগাধ ভালোবাসা দিয়ে যাবে। কিন্তু দুর্বল ছেলের প্রতি একটি মেয়ে কি মানে যার শশাঙ্ক স্ট্রোক রয়েছে, সে অ্যাট্রাক্টেড হবে আদৌ? সে চায়। কেন চায় শোনো, যেই বুঝবে সেই ছেলেটি এবার আমার ফাঁদে পা দিয়েছে, সেই দিন থেকে সেই ছেলেটির প্রতি অত্যাচার করা শুরু করবে। অত্যাচার মানে তাকে বেরোতে দেবে না, তাকে দিয়ে খাটিয়ে মারবে। ইগনোর নয়, তাকে বাজে কথা বলবে, তার উপরে
মানসিক অত্যাচার করবে, তার উপরে প্রেশার ক্রিয়েট করবে, তাকে খাটাবে, ভীষণ বাজে রকমভাবে তার সাথে জড়িয়ে যাবে। এমনও দেখা গেছে যে রয়েছে তার সাথে সম্পর্কে আরো অনেকের সাথে সম্পর্ক করে বেড়াচ্ছে, সবাই নয়, শশাঙ্কের লোকেরা বেশি করে এটা। তো এই যে জিনিসটা হয়, এটা খুব ডেঞ্জারাস, বিশাল ডিপের মানে আছে, বাট আমি তোমাকে অল্প একটুখানি কি বললাম এর উদাহরণ। ঠিক করা যায় না, কারণ কি সব মানসিক জিনিস ঠিক করা যায় না বাই নেচার এটা, বাই নেচার। এটা বাই নেচার বলবো না, এটা নার্চারের জন্য হয়েছে ছোটবেলা থেকে। যে কিরকম? পরিবেশ পরিস্থিতিতে মানুষ হয়েছে, সেখানে নিজের পরিবারের লোকেদের থেকে সেই বিষয়টা। আমরা একটু আগে একটি মেয়ের কথা বলছিলাম না, বাচ্চা মেয়েটা, আমাদের ধারণা বা সম্ভাবনা থাকতে পারে ভবিষ্যতে গিয়েও কিন্তু ওই মেয়েটির হাতে শশাঙ্ক আসতে পারে। ওকে, বুঝতে পারলে? তো এই জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে। এটা ঠিক করা পসিবল নয় বাইরের থেকে, কারণ এটা আকাশতত্ত্বের প্রবলেম এবং খুব গুরুতর প্রবলেম। যখন পৃথ্বীতত্ত্ব আকাশতত্ত্ব একসাথে প্রবলেম ক্রিয়েট করে, তখন সেটা স্টেবল প্রবলেম হয়ে যায়, সেটাকে সরাতে গেলেও সময় লাগে। যারা ক্রিমিনাল হয়, খুব দাগি আসামি, অনেক খুন করেছে, রেপ করেছে, খুব জঘন্য জঘন্য ক্রাইম করেছে, তাদের লেখার প্যাটার্নে কি পার্টিকুলার এরকম কিছু স্ট্রোক দেখা যায়? তাদের নির্দিষ্ট কিছু প্যাটার্ন স্ট্রোকস রয়েছে, সেগুলো দেখা যায়। ক্রাইমের কিছু এক্সট্রা স্ট্রোকস রয়েছে যেগুলো আমরা দেখে ডিটেক্ট করতে পারি যে এর মধ্যে সেই প্রবণতা আছে, এবং আমরা সফল 100% বলবো না, 98 to 99% আমরা সফল। এই যে বিকৃত কাম মানুষজন আছেন যারা যারা একটা মুখোশ পরে ঘোরেন, তাদের হাতের লেখাতেও কি এরকম স্ট্রোকস পাওয়া যায়? একদম আমাদের কাছে খুব স্পষ্ট। কিরকম স্ট্রোক, একটা দুটো নাম যদি বলো। যেরকম আমরা একটা ফেলেন ক্ল বলে একটা স্ট্রোকস আছে, এবং আমাদের ভাষায় লোয়ার জোন বলি আমরা। লোয়ার জোনে যদি ফেলেন ক্ল থাকে এবং সেই ফেলেন ক্লটা যদি কোনো রকম ভাবে মিডল জোনে চলে আসে, লেখার 3টে জোন হয়, যদি নিচের লেখার মধ্যে ফেলেন ক্ল আসে, সেটা যদি মিডল জোনে চলে আসে, সাংঘাতিক পরিমাণে তার মধ্যে বিকৃত কাম আসবে, এবং সেটা গিল্ট থেকে জন্ম নিয়েছে। খতরনাকও কিন্তু। ওকে, আমরা বহু উদাহরণ পেয়েছি, এবং আমাদের দৈনন্দিন জীবনের হাতের লেখার মধ্যে এগুলো দেখতে পাওয়া যায়। আমি নিজেও জানি না কিন্তু যে আমার হাতের লেখা আছে, কিন্তু আছে। ওকে, আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আজকের এই আড্ডাটা আমি শেষ করছি, কিন্তু এটা শেষ নয়, একদমই নয়। ইন্দ্রদার সাথে কে কে গ্রাফোলজি রিলেটেড, এরকম লেখালেখি রিলেটেড, চক্রা, অনেক কিছু রয়েছে, অনেক টপিকস রয়েছে। কারা কারা ইন্দ্রদাকে কৌস্তবের আড্ডাতে আবার দেখতে চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। থ্যাংক ইউ ইন্দ্রদা আমাদের এই শোতে আসার জন্য। অ্যান্ড আশা করছি এর পরে আমরা, আজকে তো একটা বেসিক আলোচনা হলো সব কিছু নিয়ে, একদম, এবার আমরা আস্তে আস্তে ডিবেট হবো। নিশ্চয়ই। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ইন্দ্রায়ুদ্দার সাথে আপনারা কি এরকম টাইপের আরও পডকাস্ট চান, কি কি বিষয়ে আপনাদের প্রশ্ন রইল আজকের এই পডকাস্টটা থেকে, সেটা কমেন্ট করে জানান। আমরা পরবর্তী পডকাস্টে সেই উত্তরগুলো দেব। এবং হ্যাঁ, আপনারা যদি কৌস্তভ কুমার ইউটিউব চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি আড্ডাতে। ততক্ষণ অবধি আমাদের চ্যানেলের কৌস্তভ কুমারের এরকম টাইপের পডকাস্টগুলো দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।